নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 27 এপ্রিল শনিবার 2024, ঠিক রাত 9টা বেজে 2 মিনিট হয়েছে এখন। যদিও কথার বাড়ির পক্ষ থেকে সংস্কৃতির বঙ্গদর্শন পর্ব 23 নিয়ে আমরা আবার উপস্থিত কথার বাড়ির পাবলিক গ্রুপ থেকে। ভীষণ আনন্দের সঙ্গে জানাই আজ আমরা আমাদের এই আলাপচারিতায় সঙ্গী রূপে পেয়েছি সুদূর মুম্বাই থেকে আমন্ত্রিত বন্ধুদল দিশারি ফাউন্ডেশনকে। কথার বাড়ির পক্ষ থেকে স্বাগত জানাই দিশারি ফাউন্ডেশনের মূল দ্বৈত কারিগর শ্রী দীপায়ন গোস্বামী এবং শ্রীমতী শাশ্বতী গোস্বামীকে। সঙ্গে রয়েছেন দিশারি ফাউন্ডেশনের বন্ধু দিব্যশ্রুতি গোস্বামী, সুশান্ত ব্যানার্জি, শ্রমিক বন্দ্যোপাধ্যায় এবং সোমা বন্দ্যোপাধ্যায়। সকলের প্রতি আন্তরিক অভিবাদন। কথার বাড়ির আজকের এই পর্বে কথা সমন্বয়ের দায়িত্বে আমি চিত্রিতা দাস এবং সহযোগী রূপে রয়েছেন শ্রীমতী লোপামুদ্রা ভৌমিক। আর প্রতিবারের মতো এই পর্বেরও কারিগরি সহায়তায় কথার বাড়ির সকলের প্রিয় দেবস্মিতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই এই উদ্যোগটির সামগ্রিক ভাবনা, বিন্যাস এবং পরিকল্পনায় কর্ণধার শ্রী ধনঞ্জয় ঘোষাল। আসলে সংস্কৃতির বঙ্গদর্শনের প্রত্যেকটা পর্বে কথার বাড়ির চেষ্টা থাকে নির্দিষ্ট বাচিক প্রতিষ্ঠানের উদ্দেশ্য, কাজের লক্ষ্য, প্রবহমানতা, প্রতিষ্ঠার ইতিহাস এবং বঙ্গ সংস্কৃতিতে প্রাসঙ্গিক থাকার যে পদক্ষেপ সেই সংক্রান্ত বিভিন্ন বিষয়কে সামনে তুলে আনা এবং আর্কাইভে সেটাকে সংগ্রহ করে রাখা। তাই আজকের আড্ডা আলাপে উঠে আসবে দিশারি ফাউন্ডেশনের আত্মকথা। শুরুতেই জানতে চাইবো দিশারি ফাউন্ডেশনের একেবারে গোড়ার বা সূচনার কথা, অর্থাৎ কবে থেকে পথ চলা শুরু হলো এবং এই যে প্রতিষ্ঠান সেটা তৈরির ভাবনা কি থেকে এলো শুনতে চাই আমরা। দিশারি ফাউন্ডেশনের আনুষ্ঠানিক সূচনা মানে আমরা যখন মঞ্চে প্রথম প্রবেশ করেছি আনুষ্ঠানিকভাবে সেটা 1986 সাল। বোম্বেতে এসেছি 1981 সালে। এসে এখানে কিছু কিছু বাঙালি প্রতিষ্ঠানকে দেখেছি এবং বাঙালি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছি। তারপরে মনে হয়েছে যে আমাদের উত্তরসূরিদের জন্য বাংলা সাহিত্য সংস্কৃতির কিছু ভান্ডার তাদের সামনে না রাখলে তারা হয়তো বাংলার দিকটা এখানে বর্ন অ্যান্ড ব্রট আপ হয়ে আর সেদিকে এগোবে না। তো সেই ভাবনা থেকে আমরা কিছু মানুষ জড়ো হয়েছিলাম 1984 সালে। তারপর থেকে সেই ভাবনায় 1984 সাল থেকে কতগুলো অনুষ্ঠান আমরা করেছি। তারপরে একটা তাগিদ আসে যে তাহলে যখন আমরা অনুষ্ঠান করছি এবং একসাথে কিছু সমমনস্ক লোকজন রয়েছি তাহলে একটা নাম দিয়ে এগোনো যাক। তখন এই নামটির সৃষ্টি দিশারি। তখন শুধু দিশারি নামটিই ছিল। দিশারি ফাউন্ডেশন এই নামটি আমাদের করতে হয়েছে 2018 সালে যখন আমরা রেজিস্ট্রেশনে নথিভুক্ত হই, কারণ তখন তারা আমাদের এটা পাবলিক ট্রাস্টের আন্ডারে রেজিস্টার্ড, সেই কারণে তখন আমাদের এটা দিশারি ফাউন্ডেশন নাম নিতে হয়। আদারওয়াইজ আমরা সর্বত্র দিশারি নামেই পরিচিত এখনো। এই হলো আমাদের গোড়ার কথা এবং যে ভাবনা নিয়ে আমাদের পথ চলা শুরু। তার মানে ধরে নিতে হবে মানে 84 সাল থেকে ভাবনা চিন্তা, সেখান থেকে 86 সালে দিশারি নামকরণ করে একটা দল গঠনের যে ভাবনা, আজকে 2024 মানে যে দীর্ঘ যে 38 বছর পার করে এগিয়ে চলা, মানে কি বলবো, একসাথে অনেকগুলো প্রশ্ন ভিড় করে আসছে, একে একে যাবো সেদিকে। তবে তার আগে লোপামুদ্রা দি, আপনার যদি এই মুহূর্তে কিছু জিজ্ঞাসা থাকে আপনি বলতে পারেন। মিউট রয়েছে লোপামুদ্রা দি, একটু আনমিউট করে নিন। সরি, আমরা দেখে থাকি বেশিরভাগ নাট্য প্রতিষ্ঠানে তাদের নামকরণের সাথে নাট্য শব্দটি
ব্যবহার করে থাকেন। তো আপনাদের ক্ষেত্রে দিশারি ফাউন্ডেশন এরকম নামকরণের কারণ কি? তার কারণ হচ্ছে আমরা দিশারি যারা রয়েছে, দিশারি, আমি দিশারি হিসেবেই বলি বাকি সময়টুকু আমাদের আজকের অনুষ্ঠানে। ফাউন্ডেশন তো একটা ডেকোরেটিভ নাম, সেটা অন্য কারণে। দিশারি শুধুমাত্র প্রসেনিয়াম নাটক নিয়ে কোনোদিনই বাধা থাকেনি। 1987 সাল থেকে আমরা শুরু করেছি এখানে শ্রুতি নাটকের যাত্রা। শ্রুতি নাটকের যাত্রাটা হচ্ছে 1987 সালে পুজোর সময়ে একবার কলকাতা গিয়েছিলাম। সেই সময়ে স্বনামধন্য শ্রী জগন্নাথ বসু এবং শ্রীমতী উর্মিমালা বসুকে একটি অনুষ্ঠানে লাইভ পারফর্ম করতে দেখি। সেইটে আমাদের অনুপ্রেরণা এবং সেটাই আমাদের এই শ্রুতি নাটক নিয়ে পথ চলা শুরু। এবং বোধ করি মুম্বাইতে এই শ্রুতি নাটকের দিশারি আমরাই শুরু করেছিলাম এই জয়যাত্রাটা। তো হ্যাঁ, না জয়যাত্রা বলতে পপুলারাইজ, যেমন ভাবে আমি একটুখানি এখানে সংযোজন করতে চাই, আমাদের আগে এদিক ওদিক করে শ্রুতি নাটক হয়তো বা হয়েছিল, কিন্তু যেমন ভাবে আবৃত্তি শিল্পকে ব্রততী একটা অন্য লেভেলে তুলে দিয়েছিল, সেইটার সাথে সিমিলি রেখে আমি বলতে পারি মানে বম্বেতে মানে শ্রুতি নাটকের যে জোয়ার বা ভালো লাগা দর্শকের মধ্যে ছড়িয়ে দেওয়া, সেই জিনিসটা আমাদের দিশারি থেকেই শুরু হয়েছে। এবং সঙ্গে আরো কিছু ছিল, মানে গল্প পাঠ, তারপরে মোনো অ্যাক্টিং, প্রসেনিয়াম নাটক, শ্রুতি নাটক, এই সবগুলো জিনিস ছিল বলে একদম গোড়াতে, যেটা আমি গোড়াতে বলছিলাম যে 1984-তে আমরা একসাথে হয়েছিলাম কিছু মানুষ। তারপরে বেশ কিছু নাম, যখন নামকরণের ব্যাপার আসে কিছু নাম আসে, যেমন দিশারি ড্রামা গ্রুপ ইত্যাদি ইত্যাদি নামগুলো অনেকেই প্রপোজ করতে থাকেন, কিন্তু এই কারণেই এটাকে আর কোনো রকম ভাবে না বেঁধে রেখে আমরা শুধু দিশারি নামেই এগিয়েছি। তার মানে ধরে নিতে পারি মানে এক অর্থে মুম্বাইবাসীকে সাংস্কৃতিক দিশা দেখানোর ভাবনা থেকে আপনাদের দিশারি তৈরি। অবশ্যই অ্যাকচুয়ালি কি হয়েছিল, সেই সময় যখন আমরা ওই দিশারির পথ চলা যা শুরু হয়, সেই সময় আমি, দীপায়ন এবং আমরা যারা কয়েকজন কিছু জনা দশেক লোক ছিলাম, আমরা তারা প্রত্যেকেই ছিলাম খুব ইয়াং কাপল, এবং তাদেরই কারো হয়তো নেক্সট প্রজন্ম এসেছে, তারা 2 বছর 3 বছর, প্রত্যেকেরই মাথার মধ্যে একটা ধারণা ছিল যে বম্বেতে বোধহয় এরা বাংলাটা শিখবে না। পরবর্তীকালে যখন এরা 2-3-4 বছরের বাচ্চাগুলো হলো, তখন দেখলাম এই বাংলা চর্চাটা করতে করতে প্রত্যেকেরই বাংলা ভাষাটা খুব সুন্দরভাবে ওরা বাংলা ভাষা প্রভাষে শিখলো, এবং ভালোভাবে আবৃত্তি বিভিন্ন জায়গায় তারা করলো, এবং তারা যথেষ্ট নাম এই সময় থেকে আমাদের বাচ্চারা, যেমন আমার 2 কন্যা, তারা একটা কেমন একটা অদ্ভুত ভাবে আবৃত্তির সাথে কেমন একটা নাচটাকেও আমাদের দলের ভেতরে একটা অংশ, মানে নাচ এখন আমাদের বলতে পারা যায় নাটক যতটাই আমাদের, গান যতটা, নাটক যতটা, ঠিক 3টে ভাগ যদি আমরা করি, নাটক এবং বাচিক শিল্প, সাথে গানের একটা দিক এবং নাচের ঠিক ইকুয়ালি একটা ইম্পর্টেন্ট ধারা ওই আমার মেয়েরা শুরু করলো। তার সাথে অস্বাভাবিকভাবে নতুন প্রজন্মের বোধহয় 20-25 জন বাচ্চা তারা জুড়ে গেল, এবং সেই থেকে এই কারণে আমরা নাট্য কথাটা দিতে পারলাম না, যে জানি না তো কোন ধারায়, মানে সবগুলো ধারা থাক, অব্যাহত থাক, সেই কারণেই এই ধারা নিয়ে আমরা চলেছি। বেশ, আমরা শুনবো দিশারির সম্পর্কে আরো বিস্তারিত কিছু কথা। আমরা একটু দিশারির যে লোগো রয়েছে দর্শক বন্ধুদের জন্য সেটাকে স্ক্রিনে একবার নিয়ে আসি। বাহ, আমরা দেখতে পাচ্ছি সুন্দর লোগো দিশারি ফাউন্ডেশন। এটা দেখতে দেখতে যেটা মনে আসে প্রথমে,
এই যে লোগো, এটির নির্মাতাকে এবং এটার কি বিশেষ কোনো অর্থ বা তাৎপর্য রয়েছে এই বিশেষ আদলটির পেছনে? এই যে আদলটি কিংবা লোগোটির ভাবনা আমাদের দুজনেরই, কিন্তু এটা সর্বতভাবে যেটা ডিজাইন করেছেন সেটা শাশ্বতীর অফিসে একজন ড্রাফটসম্যান ছিলেন, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনেও ছিল। তো সেই সময় ওর অফিসে একজন ড্রাফটসম্যান ছিলেন, তিনি আমাদের ব্যাপারটা করে দেন। তার ভিতরে তখন আমরা সংযোজন করে যদি খুব ভালো করে দেখেন, দেখবেন এর ভেতরে এই যে অ্যারো মার্কটা রয়েছে, যেটা দিশা দেখাচ্ছে, একটা দিক দেখাচ্ছে, সঠিক দিক বলে আমরা মনে করছি। তার সাথে একটা ডাবল লাইন আছে, যেটা একটা শেডেড ডাবল লাইন আছে, যদি ভালো করে দেখা যায়। এটার মানে তখন হয়েছিল এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। এইটা ছিল আমাদের মূল ভাবনা। মানে জীবনের বিভিন্ন ভাবে যতই আমরা মেঘাচ্ছন্ন হই না কেন, সে মেঘ কাটবে এবং আমরা এগোবো আমাদের নির্দিষ্ট লক্ষ্যে। এইটাই আমাদের দিশারির যে লোগো, তার পেছনে ভাবনা এবং সেই অনুযায়ী ডিজাইন। খুব সুন্দর ভাবনা। আমি একটু ইন্টারাপ্ট করছি। কেউ বোধহয়, আমার মনে হয় দিব্যশ্রুতি বোধহয় ঢুকতে পারছে না, ওর কিছু প্রবলেম হচ্ছিল, ও মেসেজ করছে যে দেবশ্রুতিকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, ওর ক্যামেরাটি অফ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি দেবশ্রুতি রয়েছে স্ক্রিনে। হ্যাঁ, আশা করছি ও চলে আসবে, ক্যামেরা অন করলে আমরা দেখতে পাবো। আমরা শুনছি, জানছি দিশারি ফাউন্ডেশন তৈরির কথা। দিশারির ঠিকানাটা আমরা একটু শুনতে চাইবো। দিশারি ফাউন্ডেশন ঠিকানাটা একটু বলেন। দিশারির ঠিকানা গোড়া থেকেই আমাদের দুজনের বাসস্থানই দিশারির ঠিকানা, প্রথম থেকেই তাই রয়েছে। দিশারির পরে আমাদের দিশারিতে আমার এই ঘরের ভেতরেই একটি টেরেস আছে, যেই টেরেসটিকে পরে আমার ছোট মেয়ের সহযোগিতায়, দিব্যশ্রুতির সহযোগিতায়, সেখানে ওরই উৎসাহে আমরা একটা স্টুডিও তৈরি করি, যে স্টুডিওতে আলোর ব্যবস্থা ইত্যাদি সবকিছুই আছে। সেখানে আমরা ছোট ছোট অনুষ্ঠান, রিহার্সাল তো নিশ্চয়ই সেখানে হয়, তাছাড়াও ছোট ছোট অনুষ্ঠান, যেমন রবীন্দ্র জয়ন্তী, নজরুল, তারপরে আগমনী, বর্ষামঙ্গল, এগুলো যেগুলো 40-50 জনকে নিয়ে যে অনুষ্ঠানগুলো, সেগুলো আমাদের এই বাড়ির টেরেসের যে স্টুডিও আছে সেই স্টুডিওতেই করা হয়। এখন অবশ্য ধীরে ধীরে কি হয়েছে, লোক সংখ্যা, সদস্য সংখ্যাও অনেক বেড়েছেন, এবং যেহেতু আমরা প্রায় 38 বছরের দল একই জায়গায় রয়েছি নিউ মুম্বাই অঞ্চলে, সেহেতু প্রচুর চারিদিকে কি বলবো, একটা ফ্যান ফলোয়িং আছে, একটা ফলোয়ার গ্রুপ আছে। সেজন্য এখন আর এই ধরনের অনুষ্ঠানগুলো করতে গেলে খুব সহজে চট করে স্টুডিওতে আটানো খুব মুশকিল। যার জন্য দেখুন 18ই মে আমরা রবীন্দ্র নজরুল স্মরণ করব দিশারি ফাউন্ডেশনের তরফ থেকে, সেটা আমাদের বাইরের একটি হল বুক করতে হয়েছে, যাতে অন্তত 100-200 লোক ধরেন, এরকমই আর কি। আদারওয়াইজ ঠিকানা মানে আনুষ্ঠানিকভাবে কিংবা ব্যাংকের ব্যাপারে কিংবা আমাদের ট্রাস্টের যে ঠিকানা, সেই ঠিকানা হিসেবে আমাদের বাড়িটাই ঠিকানা। আপনাদের বাড়ি বলতে মানে নবী মুম্বাই বা নিউ মুম্বাই যেটা বলছেন, তাই তো? হ্যাঁ, নিউ মুম্বাইতে আমার বাড়ি, যেটা সেটাই ঠিকানা। তাতে এই ঠিকানার সূত্র ধরে জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, মানে যেহেতু মূল মুম্বাই অথবা মুম্বাইয়ের কেন্দ্র থেকে কিছুটা দূরে আপনারা রয়েছেন, সেই কারণে কখনো কি প্রাতিষ্ঠানিক কোন রকম সুবিধা বা অসুবিধার সম্মুখীন হতে হয়? গোড়াতে যখন আমরা শুরু করেছি দিশারি হিসেবে, তখন মুম্বাইতে কিছু প্রতিষ্ঠিত দল ছিলেন যারা নাটক করতেন, প্রধানত নাটক করতেন, এবং বড় কিছু কিছু প্রতিযোগিতামূলক নাটকের প্রসেনিয়াম ড্রামার কাজও হতো 1985 সাল থেকে মোটামুটি একাদিক্রমে 1993-94 পর্যন্ত। তো তারপরে
আমরাও তাতে প্রতিনিয়তই 1987 থেকে আমরা 1994 পর্যন্ত একাধিক্রমে আমরাও করেছি। ধীরে ধীরে মুম্বাই এর যে দলগুলো কিংবা প্রতিষ্ঠানগুলো, সেগুলো নাটকের, আমি বলতে চাইছি নাটক, শ্রুতি নাটকে, তারা ধীরে ধীরে বোধহয় কি বলবো আর সাস্টেন করতে পারলো না, কিংবা তারা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। এখন মোটামুটি আজ 38 বছর পরে সাংস্কৃতিক জগতের ক্ষেত্রে মুম্বাই দিশারি ফাউন্ডেশনকে মুম্বাই কিংবা নিউ মুম্বাই, নবী মুম্বাই, এই দুটোর অন্তরায় হিসেবে কোনো প্রাতিষ্ঠানিক অন্তরায় কোনোরকম ভাবেই আমাদের সামনাসামনি করতে হয় না। বেশ বেশ, হ্যাঁ লোপামুদ্রা কিছু বলছেন মনে হলো। আপনাদের এই প্রতিষ্ঠানটি কি নিয়মিত অনুশীলন হয়, নাকি কোনো অনুষ্ঠান ভিত্তিক চর্চা চলে, বা দুটোই একসাথে হয়? হ্যাঁ বলি, দুটোই একসাথে হয়। হ্যাঁ, মানে দুটোই একসাথে হয়। আমাদের অনুষ্ঠান মোটামুটি ওই 12 মাসে 13 পার্বণের মতো লেগেই থাকে। আর হয় নিজেদের অনুষ্ঠান কিংবা আমন্ত্রণমূলক অনুষ্ঠান, কোনো ড্রামা ফেস্টিভ্যাল, অডিও প্লে ফেস্টিভ্যাল, এবং তাতে দিশারি ফাউন্ডেশন একটি নাম সর্বসময়ই থাকে। এবং যে কারণে সেখানে যে প্রযোজনাগুলো হয়, সেই প্রযোজনা ভিত্তিক রিহার্সাল এবং তা নিয়ে আমাদের অনুশীলন, এটা চলতেই থাকে আমার স্টুডিওতে। ঠিক এই মুহূর্তে যেমন 1 জুন আমাদের পুনাতে একটি নাটকের শো আছে, যার রিহার্সাল বোধহয় সপ্তাহে 3 থেকে 4 দিন আমার স্টুডিওতে হয়ে চলেছে। তো মোটামুটি ভাবে আমরা কোনো যেমন আবৃত্তি চর্চা কিংবা অনুশীলন কেন্দ্র নয়, আমরা হচ্ছি একসাথে সবাই মিলে কোনো পার্টিকুলার প্রয়োগ ভিত্তিক অনুশীলন। যেমন এখানে আমি আর একটু অ্যাড করছি, এই মুহূর্তে মানে সারা বছরই অনুশীলন এভাবেই হয়ে থাকে। উনি দীপায়ন যেটা বললেন যে এত রকমের অনুষ্ঠানে আমরা ব্যস্ত থাকি, মানে ব্যস্ত মানে যোগাযোগ হয় এবং তারা চায় আমাদের, তো তার মোটামুটি চর্চা হতেই থাকে। যেমন সামনে 18ই মে আমরা রবীন্দ্র নজরুল জয়ন্তী পালন করব, তো তার জন্য একটা বিশাল মানে ছোট্ট ভাবে প্রথমে স্টুডিওতে করব ভেবেও আকারটা এতটাই বড় হয়ে গেল যে সেটা আমরা হলে গিয়ে করতে বাধ্য হলাম। সেখানে মানে বেশ ভালো একটা স্ক্রিপ্টের মাধ্যমে ওই যেটা দিব্যশ্রুতি পরে বলবে যে বাচিক এবং নাচের প্রয়োগ নিয়ে একটা বিশাল স্ক্রিপ্ট তৈরি হচ্ছে, তার জন্য মেবি 15-20 জন তাতে ইনভলভ রয়েছে। তো দিব্যশ্রুতি ওটার আলাদা কোরিওগ্রাফি, এদিকে স্ক্রিপ্ট রাইটিং একদিকে হচ্ছে, মানে এইরকম একটা কর্মযোগ্য ঘুরে ঘুরে সর্বত্রই। এবং তার সেই সময় গানের যে হবে 18ই মে, তারটা যে সুশান্ত এখানে আছে, সুশান্ত এবং ওর স্ত্রী ভ্রমণ, ওরা গানের দিকটা দেখছে। কাজেই নবী মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় এরকম সেন্টার হয়ে হয়ে আমাদের অনুশীলন চর্চা নিয়ত চলতেই থাকে। বাহ, মানে শুনে ভীষণ ভালো লাগলো। নিজস্ব মানে স্টুডিওতে আপনাদের রয়েছে এবং নিয়মিত চর্চা সেখানে হচ্ছে, খুব ভালো লাগার বিষয়। ভীষণ জানতে ইচ্ছে করছে এই মুহূর্তে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বাইরে মানে মহারাষ্ট্রের অন্তর্গত মুম্বাইতে আপনারা চর্চা করছেন, সেই চর্চার মাধ্যম কি শুধুই বাংলা ভাষা, নাকি হিন্দি অথবা মারাঠি ভাষাতেও আপনাদের চর্চার কোনো দিক খোলা রয়েছে? এটা খুব জানতে। বাংলা ভাষা মূলত আমি বলবো 99% কি মানে তার চেয়ে বেশি শতাংশ বাংলাকে ঘিরে। তার কারণ আমি গোড়াতে যেটা বলেছিলাম যে এখানকার আমাদের পরের প্রজন্ম উত্তরসূরিদের বাংলা এবং বাংলার বিভিন্ন সাংস্কৃতিক সম্পদ সম্বন্ধে আমরা সম্পূর্ণ তাদেরকে ওয়াকিবহাল করাতে চেয়েছি।
যেমন সুশান্তর পুত্রবধূ ও সম্পূর্ণ নাচের ভেতর আছে, দিব্যশ্রুতির সাথে আছে। ওখানে শ্রমিক সোমার পুত্র, যদিও পেশাগতভাবে এখন ইঞ্জিনিয়ার, সে কিন্তু ও আছে ইনস্ট্রুমেন্ট নিয়ে, ইনস্ট্রুমেন্ট প্লেইং এর ভেতরে ও আছে। মানে এই ধরনের ব্যাপারগুলো আমরা, এবং সেগুলো মোটামুটি বাংলার ভেতরেই কেন্দ্রীভূত থাকে। তবে হ্যাঁ, আমি মারাঠি নয়, কারণ মারাঠি এত বছর থাকার পরেও অল্প বুঝতে পারলেও বলার সেই টোন এখনো আমাদের হয়নি, লোকে বললেই ধরে ফেলে, সুতরাং সে আমরা পারি না। আমার মেয়েরা পারে, আমরা পারি না। হিন্দি একটা দুটো সময় হয়নি তা নয়, করেছে, কিন্তু নাটকের হয়নি হয়তোবা। কিন্তু এখানে আমি বলতে পারি, দিব্যশ্রুতি বলবে, নাচের যেমন কোনো ভাষা নেই, তো আমরা ওই নাচের মাধ্যমে, যেমন রিসেন্টলি একটা বড় প্রোডাকশন করেছে প্রেয়সী বলে। দিব্যশ্রুতি, তুমি কি বলবে প্রেয়সী সম্বন্ধে কিছু একটা? হ্যাঁ, ডেফিনেটলি। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। আমার প্রাণের ভীষণ কাছের একটা প্রোডাকশন প্রেয়সী। আমরা এটা করেছিলাম মঞ্চস্থ 2 বছর আগে, ইন 2022। এই প্রযোজনার আগে আমরা ভাবছিলাম যে এটা আমরা কোন ভাষায় করব, বাংলায় করব না। তারপরে উই ফাইনালি ডিসাইডেড যে এটা আমরা হিন্দি ভাষায় করি। আর এই প্রথম আমাদের গদ্য লেখা আমাদেরই দলের একজনের সহায়তায়। সে হিন্দি ভীষণ ভালো লেখেন উনি, দেবযানী মাসি। উনি আমাদেরকে বাংলা গদ্যটা অফকোর্স মা বাবা মিলে লিখে তারপরে আমরা ট্রান্সলেট করলাম ওটা হিন্দিতে। হ্যালো হ্যালো, হ্যাঁ, বাকিটা একটু মিউট রাখুন। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। তো হ্যাঁ, এই প্রোডাকশনটা আমরা করি। ইট ইজ আ সেমি ক্লাসিক্যাল প্রোডাকশন, প্রেয়সী নামে। প্রেমের আলাদা রূপ, প্রেমের আলাদা ইমোশন নিয়ে, এবং এটাতে আমরা ভরতনাট্যম, ওড়িশি, কত্থক এবং ক্রিয়েটিভ ফর্ম মিলিয়ে একটা সুন্দর 40 মিনিটসের প্রেজেন্টেশন করে থাকি হিন্দিতে। এই প্রথম। এর আগে আমরা নৃত্যের অনেকগুলো পরিবেশনা করেছি, কিন্তু সেগুলো সব বাংলায়, যেরকম বললো বাবা। কিন্তু এই প্রথম আমরাও ভেঞ্চার করলাম একটা হিন্দি প্রোডাকশন করে। বাহ, তার মানে আমরা ধরে নিতে পারি মূলত বাংলা ভাষায় চর্চা হলেও ধীরে ধীরে হিন্দি ভাষাতেও নিরীক্ষামূলক কাজ চলছে আপনাদের। আশা করি আগামী দিনে। যেমন আমাদের একটা শ্রুতি নাটক আছে, যেটা বেশ কয়েকবার করা হয়েছে, যেটা মিশরের কলকাতার জাদুঘরে একমাত্র মমি পাওয়া যায়। এই মমির ওপরে লেখা একটি শ্রুতি নাটক আছে মিশরের কাহিনীর ওপরে। এইটি আমরা বাংলায় বেশ কয়েকবার করেছি এবং পুনাতেও করেছি। অনেকবার আমাদের কাছে এর ব্যাপারে অনুরোধ এসেছে যে এটাকে হিন্দিতে কারণ এটা ছিল দৃশ্যশ্রাব্য, এবং সেই জন্য যারা কিছু নন বেঙ্গলি ছিলেন তারা বলছেন এটাকে হিন্দিতে করুন না কেন, তাহলে তো আমরা সম্মুখ বুঝতে পারি। তো এই চিন্তা ভাবনা এসব এরকম যে নেই তা নয়, তবে হ্যাঁ, যেটা সবচেয়ে বড় অসুবিধে, মহাকাল নাটকটাও তো তাই, মহাকাল নাটকটাও তাই। একটা মহাকাল বলে একটা প্রসেনিয়াম ড্রামা ছিল, সেটাও বিভিন্ন স্কুল চাইছে যে এটা ইংলিশে কিংবা হিন্দিতে ট্রান্সলেট করে আমরা স্কুলগুলোতে করাই তাদের অ্যানুয়াল ডেতে। তো এরকম অনুরোধ আসছে। তবে হ্যাঁ, কাজগুলো এতগুলোই বা হাতে থাকছে, হয়তো সেভাবে সম্পূর্ণ সময়ে এই হিন্দির ব্যাপারে ভাবা কিংবা ইংরেজির ব্যাপারে ভাবাতে হয়তো দেওয়া যাচ্ছে না। দৃশ্যশ্রাব্যের কথা যখন উঠলোই তখন একটু বলতে ইচ্ছে করছে, কথার বাড়িও দৃশ্যশ্রাব্যমূলক মানে বাচিক আঙ্গিকের পরিবেশনা বিভিন্ন জায়গায় করে চলেছে এবং বহুল প্রশংসিত হচ্ছে। এটা খুব বলতে ভালো লাগছে। তো আমাদেরও সেই সমস্ত নিরীক্ষা চলছে। দেখা যাক, আমরা আমাদের খুব ভালো লাগার কাজ সেটা হয়ে থাকে। তো বিভিন্ন জায়গায় আমরা সেই নিয়ে যাচ্ছি এবং প্রসেনিয়াম এবং থার্ড থিয়েটার ফর্মে সেগুলো আমরা করে থাকি। হ্যাঁ, শাশুড়ি কিছু বলছিলেন। হ্যাঁ, বলুন। বললাম, কথার বাড়ির দৃশ্যশ্রাব্যর প্রযোজনা আমরা দেখেছি, খুবই ভালো লেগেছে।
এবং আমরা চাইছি যে আমাদের মুম্বাইতেও দর্শকরা এই ধরনের প্রযোজনা দেখুক। এবং সেজন্যই পয়লা সেপ্টেম্বর আগামী 1 সেপ্টেম্বর আমরা এখানে একটা শ্রুতি নাটকের আসর করছি, ফেস্টিভ্যাল। সেখানে আমরা কথার বাড়িকে আমন্ত্রণ জানিয়েছি এবং কথার বাড়ি কথা দিয়েছেন যে ওনারা আসবেন এবং সেখানে দৃশ্য শ্রাব্য নাটকই আমাদের উপহার দেবেন। অবশ্যই আমাদের নিশ্চয়ই সেই চেষ্টা থাকবে, আমাদের পরিকল্পনা থাকবে। অবশ্যই আমরা মুম্বাইয়ে দৃশ্য শ্রাব্য পারফর্ম করি, মঞ্চস্থ করি, ভীষণ ভালো লাগা থাকবে সেটা নিয়ে আমাদের। একটু ভিন্ন প্রসঙ্গে এবার আসি, কথার বাড়ির প্রকাশনা প্রসঙ্গে। হ্যাঁ, আনন্দের সঙ্গে জানাই ধনঞ্জয় দার কলমে 19 ও 20 শতকের মেয়েরা সেই সময়ে অন্দরমহলের অন্তরালে থেকেও কিভাবে নারী প্রগতির কথা ভেবেছিলেন, কিভাবে চিরাচরিত প্রথা ভাঙার সাহস দেখিয়েছিলেন, তেমনি 35 জন মহিয়সী নারীর আত্মসংলাপীমূলক গদ্যের বই অন্তঃপুরে প্রথা ভাঙা মেয়েরা, হ্যাঁ বলা যেতে পারে একটা মনোলগ, সেটি প্রকাশিত হতে চলেছে আগামী 1 মে মহাজাতি সদন অ্যানেক্স সভাঘরে বিকেল 5:45 এবং সেদিন আমি চাইবো স্ক্রিনে সেটির একটু প্রচ্ছদ দেখানো হোক। আমাদের কারিগরি সহায়তা দেবস্মিতা রয়েছে, আমি বলবো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অন্তঃপুরে প্রথা ভাঙা মেয়েরা, ধনঞ্জয় দার লেখা 35 জন মহিয়সী নারীকে নিয়ে বই, যেটি প্রকাশিত হবে 1 মে 2024 বুধবার বিকেল 5:45 অ্যানেক্স সভাগার মহাজাতি সদন। এবং খুব ভালো লাগার বিষয় যে সেদিন যারা বিশেষ অতিথি রূপে যাদের উজ্জ্বল উপস্থিতি থাকবে তারা হলেন উর্মিমালা বসু, প্রণতি ঠাকুর, রত্না মিত্র, দেবাশিস বসু, পার্থ বসু, রাতুলা বসু এবং অবশ্যই লেখক ধনঞ্জয় ঘোষাল নিজে। আমরা দেখতে পাচ্ছি মানবিকতার উদ্যোগ। হ্যাঁ, এবং সেটি আয়োজন বইটার জন্য অপেক্ষা করে অবশ্যই সেটির আয়োজনে এবং উদ্যোগ যাদের, তারা হলেন মানবিকতার বন্ধুরা। এই উদ্যোগ নিয়ে সেটি করতে চলেছেন। আমরা আন্তরিকভাবে কথার বাড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে আহ্বান জানাই, যারা কাছের বন্ধু রয়েছেন আপনারা সেদিনকে, মানে আজকে 27 এপ্রিল আসছে 3 দিন বাদে 1 মে, আমাদের সকলের গন্তব্য হোক মহাজাতি সদন অ্যানেক্স সভাঘর বিকেল 5:45। এবং আরেকটি কথা বলার, যেটা হয়তো বলা প্রাসঙ্গিক হবে, সেদিন যারা যারা বইটি সংগ্রহ করবেন, সংগ্রহের ক্ষেত্রে সেদিনকে একটি বিশেষ ছাড়ের সুবিধাও রয়েছে। ফিরে আসি আজকের পর্বে। আমরা রয়েছি সংস্কৃতির বঙ্গদর্শন পর্ব 23 নিয়ে, এবং আমাদের সাথে আজকে আড্ডা আলাপে রয়েছেন দিশারি ফাউন্ডেশনের বন্ধুরা। হ্যাঁ, লোপামুদ্রা দি মিউট রয়েছে। লোপামুদ্রা দি আনমিউট করে নিন। এই যে আপনাদের প্রতিষ্ঠান 86 থেকে 2024, মানে 38 বছরের প্রতিষ্ঠান, তো সেটাকে আমরা ধরে নিতে পারি যে প্রথম থেকে এটা রেজিস্টার্ড, বা নাকি পরবর্তীকালে প্রয়োজন ভিত্তিক রেজিস্ট্রেশন হয়েছে? না, আমরা শুনলাম 2018 সালে। আচ্ছা, ওটা রেজিস্ট্রেশন হয়েছে। আচ্ছা। যেহেতু মঞ্চনাটকে আপনারা নিয়মিত চর্চা করে থাকেন, সেজন্য জানতেই চাইবো যে আপনাদের নিজস্ব কোনো নাট্যগৃহ, আপনারা বললেন আছে, আপনাদের নিজস্ব নাট্যগৃহ আছে চর্চার জন্য, তাই তো? হ্যাঁ, অনুশীলনের জন্য আমাদের স্টুডিও। আচ্ছা। সেই স্টুডিওতে আলোর আচ্ছা। আমরা জানি আসলে একটু বাকিরা মিউট রাখলে। হ্যাঁ, মঞ্চ নাটকে আপনাদের একটা বিশেষ পরিচিতি তো রয়েছে, এবং সেখান থেকে আপনারা শ্রুতি নাটকে এসেছেন। মানে কলকাতাতেও শ্রুতি এবং মঞ্চ 2 ধরনের নাটকই আপনারা করেছেন। মানে এটা বলতে গিয়ে আমার মনে পড়ে যাচ্ছে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আপনাদের দর্পণে সরস্বতী নাটকের আমি নিজেও সাক্ষী ছিলাম।
এবং আপনাদের সকলের অভিনয় যে ভীষণ ভালো লেগেছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর আজকে দিব্যশ্রুতিকে পেয়ে এটা বলতে ইচ্ছা করছে যে হয়তো উত্তরাধিকার সূত্রে দিব্যশ্রুতি যে মানে অভিনয় দক্ষতা রয়েছে ওর মধ্যে, মানে শরৎ শশী চরিত্র হয়তো তার একটা ছোট্ট নিদর্শন, মানে এটা বলতে ভালো লাগছে। এবং সেদিনকে শ্রমিকদার অভিনয়ও বিশেষভাবে ভালো লেগেছিল। আজকে ভার্চুয়ালি পেয়ে শ্রমিকদাকে এটা বলতে মানে না বললে হয়তো সেটা ঠিক হতো না, সেটা বলতে ভালো লাগছে, ভীষণ ভালো লেগেছে আমার। এখানে আমরা কিন্তু সবাই যারা, যেমন আমি দীপায়ন তো ছিলামই, সুশান্ত কিন্তু করেছিল নাটুলালের চরিত্রে, শরৎ শশীকে যে গ্রাম থেকে নিয়ে চলে এসেছিল ও করেছিল নাটুলাল। শ্রমিক তো ছিলই, শ্রমিককে তো বললেই, আর মানে আমরা সবাই মোটামুটি দর্পণে শরৎ শশীতে সেদিন ইনভলভ ছিলাম। হ্যাঁ, আমার যেটা জিজ্ঞাস্য যে যেহেতু কলকাতাতেও বিভিন্ন সময় আপনারা কাজ করে থাকেন, মানে এই যে আপনাদের নিজস্ব কাজের পরিসর, সেদিক থেকে দেখতে গেলে বিভিন্ন দল সম্পর্কে আপনাদের ধারণা বা মতামত কি? আপনি কি কলকাতার দলগুলো সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। আচ্ছা, দেখুন, কলকাতায় যেগুলো নামি দামি দল আছেন, যারা নিয়মিত বড় বড় প্রেক্ষাগৃহ যেমন কলা মন্দির, রবীন্দ্র সদন, একাডেমি, গিরিশ, মধুসূদন, এই সমস্ত জায়গায় অভিনয় করেন, আমি তাদের কথা বলবো না, কারণ তাদের নাটকের একটা ধারা আছে, তাদের নাটকের একটা ফ্যান ফলোয়িং আছে, সেই অনুযায়ী দর্শক সমাগম হয়। যেমন এই আমি যখন জানুয়ারি ফেব্রুয়ারিতে কলকাতায় ছিলাম, তখন নান্দিকারের মানুষ বলে একটি নাটক দেখতে গেছিলাম, হাউসফুল ছিল। তেমনি একই রকম ভাবে অন্য যখন দেখতে গেছি তাই পেয়েছি। কিন্তু যখন সত্যিকারের গ্রুপ থিয়েটার, এরা ছিলেন হয়তো সবাই গ্রুপ থিয়েটারই, চেতনা, নান্দিকার, একসময়ের বহুরূপী, কিন্তু এখন আর সেই অর্থে ওনাদের গ্রুপ থিয়েটার বলতে আমার বাধে। বরঞ্চ যারা প্রত্যন্ত এলাকায় ফ্রিঞ্জে, কলকাতার ফ্রিঞ্জে, মফস্বলে যারা বিভিন্ন নাটক নিয়ে কাজ করছেন, অসাধারণ ভালো বিষয়বস্তু, প্রচুর নাটক দেখেছি আমরা, অসাধারণ তাদের চিন্তা ভাবনা, অসাধারণ তাদের মঞ্চ প্রয়োগ, তাদের সম্বন্ধে বলতে আমার বেশি ইচ্ছে করে। অনুনাটক হচ্ছে কলকাতায় গিয়ে আমি গতবারও দেখেছি, এবারও দেখলাম, অনুনাটক প্রচুর হচ্ছে। এবং প্রথমে ভেবেছিলাম অনুনাটক বোধহয় খুব পান্তেও নয়, অপান্তেও বোধহয়, কিন্তু তারপর ধীরে ধীরে কলকাতার টিমগুলোর সাথে মিশে তাদের বিভিন্ন প্রদর্শন দেখে জানতে পারলাম যে মোহিত চট্টোপাধ্যায় থেকে শুরু করে বাকি সবাই অনুনাটক সম্বন্ধে তারা কি বলেছেন, অনুনাটক সম্বন্ধে তারা কি লিখেছেন, এবং তারা নিজেরা অনুনাটক লিখেছেন। সুতরাং আমাদের এই সমস্ত দলগুলোকে নিয়ে আমরা আগামীতে আমরা যখন কলকাতায় আসব, ইচ্ছে আছে একটি, ঠিক যেভাবে আমরা গতবার শ্রুতি নাটকের আসর করেছিলাম তেমনি ভাবে একটি অনুনাটকের আসর করতে, সেখানে বিভিন্ন দলকে আমরা আমন্ত্রণ জানিয়ে অনুনাটক, বিভিন্ন নাটক প্রোডাকশন দেখব, তাদের সাথে কথা বলবো। কলকাতার টিমগুলোর সাথে বললামই যে মানে ওদের ভাবনা, চিন্তা, প্রোডাকশন, মঞ্চ, আলোর প্রয়োগ এবং সীমিত সাধ্যের ভেতর, সবচেয়ে বড় কথা হচ্ছে সীমিত সাধ্যের ভেতর, এটা সবচেয়ে বড় কথা। কারণ যে বড় বড় গ্রুপগুলো, দলগুলো রয়েছেন, তাদের হয়তোবা করতে গেলে আর্থিক সামর্থ্য অতটা লিমিটেড নয়, তারা পারেন, কিন্তু এই যে দলগুলি করছেন
এদের কথা আমার বারবার বলতে চাই যে আমি ওনাদের সাথে কাজ করতে চাই, কাঁধে কাঁধ মিলিয়ে ওনাদের সাথে কাজ করতে চাই। এইটুকুই আমার কলকাতার দলগুলো সম্বন্ধে বলার। ওনাদের সম্বন্ধে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। তার মানে আমরা এটা মনে করতেই পারি যে আগামী দিনে মানে কলকাতায় এই সময়ে যারা যেভাবে কাজ করে চলেছেন, বিভিন্ন দলের যে কাজের ধারা রয়েছে তার সাথে সমন্বয় রেখে আপনারও সেই ধরনের কিছু মানে আপনাদের কাজের মধ্যে সে তার কিছু প্রভাব হয়তো আপনারা আগামী দিনে রাখবেন, এটা আমরা মনে করি। এই যে আমাদের টিমের এরা যারা আরো রয়েছেন, সুশান্ত, সৌমিক, সোমা, ওরা যারা রয়েছে তারা সবাই সেভাবেই আমরা ভাবি, সেভাবেই কাজ করার চেষ্টা করি। তারপর দেখুন একটা আবৃত্তির দিক আলাদা করে আছে। আমি সেটা কথাই বলছিলাম যে 22 পর্ব পর্যন্ত আমি যতদূর দেখেছি, আমি হয়তো সবগুলো দেখিনি, আমি দেখেছি বাচিক শিল্প মানে আপনারা যেটা করতে চাইছেন একটা ইয়ে করে মানে আর্কাইভ, সেটা বাচিক শিল্পীদের একটা প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে তার একটা আর্কাইভ তৈরি করা, আমার সেটাই মনে হয়েছে। হ্যাঁ, বাচিক প্রতিষ্ঠানের ইতিহাস সম্পর্কে একটা আর্কাইভ তৈরি করা, ভবিষ্যতে কেউ কথার বাড়ির এফবি পেজে গেলেই সেই দলগুলো সম্বন্ধে যথার্থ এবং বিস্তৃত জানতে পারবেন। কিন্তু মানে ব্যাপার হচ্ছে যে এই যে বাচিক শিল্প, যে শুধু বাচিক শিল্প মানে যে শুধু আবৃত্তি এবং শ্রুতি নাটক তা তো নয়। বাচিক শিল্প প্রত্যেকটি জিনিসের ভেতর কাজে লাগে। যেমন একটা নাটক যখন হয়, একটা গান যখন হয়, একটা গানের ভেতরে যে কথার উচ্চারণ, তার যা ডিকশন যা করতে হয় সেটাও বাচিক। আর শুধু নয়, গানের একটা অনুষ্ঠান করতে গেলে তার মাঝখানে ভাষ্যপাঠ একটা বাচিক জিনিস, আর সেটা সম্বন্ধে একটুখানি সুশান্ত কবিতা, তার ভিতরে যে কবিতার প্রয়োগ হবে সেটা একটা বাচিক শিল্প। সুতরাং সবকিছুর ভেতরেই আছে। সুশান্ত কিছু বলতে চাও তো? সুশান্ত বলো। হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি, মানে বাচিক জিনিসটা ওর বিস্তৃতিটা এত ব্যাপক যে ওখানে খালি ওই কবিতার মধ্যে আবদ্ধ নেই ওটা। আপনি যখন একটা নাটক করবেন, একটা রোল করছেন, তখন ওই কথাটাকে আপনি কিভাবে ফেলবেন, কথাটাকে আপনি কিভাবে নেবেন, কোন শব্দের উপর আপনি জোর দেবেন, এই সবগুলোই বাচিক শিল্পের মধ্যেই আসে। সুতরাং ওই যদি আপনার বেসিক ধারণাটা না থাকে, তাহলে আপনি কবিতা কেন কোনো কিছুই করলে শব্দগুলো ঠিক মতন আসবে না, উচ্চারণগুলো আসবে না। এগুলো প্রত্যেকটা জিনিসই বাচিক শিল্পের মধ্যে আসে, এবং সেটাই হচ্ছে আমাদের দিশারির একটা বিরাট ব্যাপার, যে আমরা সবাই মিলে সবকিছু করি। সেটাই, তাই জন্যই আমরা এই জিনিসগুলোকে বরাবর অ্যাপ্লাই করতে পারি আর কি। কথা যেগুলো থ্রো করা, রোল গুলো, ডায়লগ গুলোকে বলা, এইগুলো আমাদের মধ্যে সেই জন্য সেরকম ভাবে আনার চেষ্টা করি আমরা। যেহেতু আমরা এই নিয়ে অনেক অ্যানালাইসিস করি, আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, করে জিনিসগুলোকে ফেলাতে। এবং দীপায়ন দা তো আমাদের ভীষণভাবে সাপোর্ট দেন এবং আমাদের গাইড করেন। দীপায়ন দা, বৌদি ভীষণভাবে গাইড করেন। এবং আমি আজকের তারিখে দাঁড়িয়ে, আমি 2001 কি 2 সালে আমি দিশারির সঙ্গে যুক্ত হয়েছিলাম, কিন্তু যে কোনো কারণেই হোক আমি সেটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে আমি 2015-16 সালে যখন আবার যোগ দিই, সেখান থেকে দীপায়ন দা, বৌদির কাছ থেকে আমি অনেক শিখেছি, এবং কি করে কি করতে হয় না করতে হয়, এটা আমি দীপায়ন দা, বৌদির কাছ থেকে অনেক কিছু শিখেছি। এবং এই যে বাচিক ব্যাপারটা, এটাই মূলত আমি ওনার কাছে শিখেছি, যে কি করে কি বলতে হয়, কিরকম কথা বলতে হয়। এই জন্য আমি দীপায়ন দা, বৌদির কাছে অনেক কৃতজ্ঞ। নিশ্চয়ই সমস্তটা কে ঘিরেই বাচিক শিল্প, অবশ্যই আমরাও সেটা বিশ্বাস করি। আমরা পরবর্তী প্রশ্নে যাব, তবে তার আগে কি আমরা ছোট্ট কোনো বাচিক উপস্থাপনা শুনে নেব? আবৃত্তি একটু করা গেলে আমি শ্রমিককে অনুরোধ করব, শ্রমিক সোমা যদি একটা ছোট্ট কোনো আবৃত্তি আমাদের শোনায়। আচ্ছা, আমরা একটা ছোট্ট যেহেতু সময়ের একটা বাধ্যবাধকতা আছে, আমরা পূর্ণেন্দু পত্রীর কথোপকথনের অনেকগুলো কবিতা রয়েছে, তার মধ্যে থেকে 2টো কবিতা আমরা একটু সম্পাদনা করে আমরা করছি।
কথোপকথন 23 আর কথোপকথন 21 এই দুটোকে একসাথে রেখে। বেশ, শোনা। কাল তোমাকে ভেবেছি বহুবার, কালকে ছিল আমার জন্মদিন, পড়েছিলাম তোমারই দেওয়া হার। আমার হার কি আমার চেয়েও বড়? বালিকে তুমি বিলোলে আলিঙ্গন, সমুদ্রকে দিলে না কুটো খড়। আমার কি দোষ? ডেকেছি বহুবার, কিন্তু তোমার এমন টেলিফোন ঘাটের মরা, নাইকো কোনো সার। বাতাস ছিল, বাতাসে ছিল পাখি, আকাশ ছিল, আকাশে ছিল চাঁদ, তাদের বললে খবর দিত না? আজ্ঞে মশাই, বলেছিলাম তাও। তারা বললে ঢুকছি লোডশেডিং এ, নড়তে চড়তে পারবো না এক পাও। তোমাদের ওখানে এখন লোডশেডিং কিরকম? বলো না, দিন নেই রাত নেই, জ্বালিয়ে মারছে। তুমি তখন কি করো? দরজা খুলে দিই, জানলা খুলে দিই, পর্দা খুলে দিই। আজকাল হাওয়াও হয়েছে তেমনি ফন্দিবাজ। যেমনি অন্ধকার অমনি মানুষের ত্রিসীমানা ছেড়ে দৌড়। তুমি তখন কি করো? গায়ে জামা কাপড় রাখতে পারি না, সব খুলে দিই। চোখের চশমা, চুলের বিনুনি, বুকের আঁচল, লাজ লজ্জা সব। টাকা থাকলে তোমার নামে নতুন ঘাট বাঁধিয়ে দিতুম কাশী মিত্তিরে। এমন তোমার উথাল পাতাল দয়া, তুমি অন্ধকারকে সর্বস্ব সব অগ্নিস্ফুলিঙ্গ খুলে দিতে পারো কত সহজে। আর শুভঙ্কর মেঘের মতো একটু ঝুঁকলেই। কি হচ্ছে কি শুভঙ্কর? শুভঙ্কর তার খিদে তেষ্টার ডালপালা নাড়লেই। কি হচ্ছে কি শুভঙ্কর? শুভঙ্কর রোদে পোড়া হরিণের জীব নাড়লেই। শুভঙ্কর কি হচ্ছে কি? পরের জন্মে 10 দিগন্তের অন্ধকার হব আমি। বাহ, ভীষণ ভালো লাগলো। মানে আপনাদের নির্বাচন এবং পরিবেশনা দুটোই ভীষণ ভালো লাগলো। কি লোপামুদ্রা দি, তাই তো? হ্যাঁ, লোপামুদ্রা দি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। হ্যাঁ, ঠিক তাই। আপনাদের যে এত বড় একটা যাত্রাপথ, 38 বছর, অনেকটা। তো এই সময়ের মধ্যে আপনাদের সবটাই যে অনুকূলে যাবে এমন তো নয় সব ঘটনা। এরকম কি কোনো কিছু আছে যেটা আপনাদের দলের প্রতিকূলে গেছে, বা কোনো ঘটনা অন্তর্ঘাতমূলক কোনো ঘটনা ঘটেছে যেটা না হলেই ভালো হতো? এরকম এবার এর উত্তর আমি দিই। অন্তর্ঘাত তো একেবারেই নয়। যেটা বলতে চাইছি, মুম্বাইতে আমরা সবাই গোড়াতে যখন এসেছি, আমাদের শহর প্রধানত কলকাতা ছেড়ে, পশ্চিমবঙ্গ কলকাতা ছেড়ে, তখন তো সবাই কাজের উদ্দেশ্যে এসেছি, চাকরি করতে এসেছি। আমাদের পরের জেনারেশনের কথা বলছি না, আমাদের জেনারেশনের কথা বলছি। তো সেই জন্য ওই যে গোড়াতে বলেছিলাম যে জনা 10 মিলে আমরা দিশারি সৃষ্টি করেছিলাম 1986-তে। বিভিন্ন কাজের সূত্রে আরো বেটারমেন্ট, আরো উন্নতি কিংবা বিভিন্ন ট্রান্সফার ইত্যাদির জন্য দলের ভাঙা গড়া হয়েছে এভাবে। মানে কিছু লোককে হয়তো চলে যেতে হয়েছে মুম্বাই ছেড়ে, তাই তারা দিশারির সাথে আর সরাসরি সম্পৃক্ত হতে পারেননি, যদিও তারা এখনো আমাদের বন্ধুই আছেন। আমরা যখন কলকাতায় যাই, যারা কলকাতায় পেয়ে গেছেন তাদের সাথে আমাদের যোগাযোগ হয়। দেখেছেন যারা এবারে আমাদের অনুষ্ঠানে ছিলেন কলকাতার, তারা জানেন যে তারা সেখানে আমাদের কিছু কিছু বন্ধুরা সেখানে এসেছিলেন। তো এভাবে দিশারির ভাঙা গড়া হয়েছে। যেমন বর্তমানে আমাদের সদস্য সংখ্যা খাতায় কলমে 6-এর ঘরে, এবং তার ভেতরে আমি বলবো নাচের মানে দিব্যশ্রুতির টিম হিসেবে অনেকেই আছেন, অনেক বাচ্চারা আছে, সব ওদেরই বয়সী। আর নাটকের লোক আছেন জনা 10-12 তো বটেই প্রত্যক্ষভাবে। গানের লোক আছেন অনেক, আবৃত্তির লোক আছেন। তো সেভাবে কোন রকম প্রতিকূলতা আমি বলবো না,
এক দুবার এরকম হয়েছে, হয়তো খুবই কম সংখ্যক লোক তখন আমাদের সাথে মানে সরাসরি যুক্ত আছেন। ধরা যাক জনা 6 থেকে 7 একবার এরকম 2002 সালে 3 সালে হয়েছিল। কিন্তু আমরা দিশারি কিন্তু থেমে থাকিনি, আমরা আমাদের কন্টিনিউইটি মানে আমাদের ধারাবাহিকতা 38 বছর ধরে আমরা বজায় রেখেছি মুম্বাইয়ের মঞ্চে এবং মুম্বাই এবং আশেপাশের মঞ্চে। এবং একটা সময় গেছে 1994 থেকে 2007 সে সময় পর্যন্ত একাধিক ক্রমাগত আমরা টিম নিয়ে পুরো ইন্ডিয়া ট্যুর করেছি। এবং তারপরে 2017 এবং 2018-তে আমরা টিম নিয়ে গেছি মালয়েশিয়াতে। আমাদের কুয়ালালামপুরে দুবার শো হয়েছে, 2017-তে শ্রুতি নাটক এবং 2018-তে নাটক এবং নাচ। সুতরাং সেভাবে দিশারির কোনো প্রতিকূলতা কখনো হয়নি। আশা করি যেভাবে দিশারি আমরা চলি, আমরা সবাই বন্ধুর মতো করে, তাতে সে প্রতিকূলতা ভবিষ্যতেও আসবে না। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরাও সেটা বিশ্বাস রাখি। মানে যেটুকু বাধা এসেছে সকলের সম্মিলিত প্রচেষ্টা বা সহযোগিতা খুব সহজেই সেটা কাটিয়ে নিয়ে দীর্ঘ 38 বছর এবং খুব শিগগিরই 40 বছরের দিকে আপনারা এগোবেন, হই করে আপনারা এগিয়ে যাবেন। তো সেটা খুবই ভালো লাগার। আমার মনে হয় দিশারি একটা 51বর্তী পরিবার, তো অনেক প্রাচীন 51বর্তী পরিবারে যেমন হয় ঘটি বাটি ঠোকাঠুকি, সেটাও একটা আনন্দের। এরকম ঘটি বাটি ঠোকাঠুকি নিয়ে আমরা অনেক সময় করে থাকি। কি সুশান্ত বলো, ভ্রমরকে মাঝে মধ্যে একটু বকে দিলাম, ভ্রমর আমাকে আদর করে দিল, মানে এইরকম আমাদের চলতেই থাকে। কিন্তু এই চলাটা নিয়েই আমাদের জীবন, এটাকেই আমরা মানে বলি একটা চালচিত্র। মানে আমরা আবার আমাদের এত না পেলে চলেও না। মাঝে মধ্যে নাটকের রিহার্সালে শ্রমিকের সাথে, শ্রমিক আরেকটু চিৎকার করতে হবে তো, কি হচ্ছে, কি এত স্লো হয়ে যাচ্ছ কেন? বা শ্রমিক আমাকে বললো বৌদি এটা ঠিক হচ্ছে না। মানে এইরকম আমাদের চলতেই থাকে। মানে এই চলাটাই হয়তো একটা জীবন বলতে পারা যায়। না, সত্যি কথা বলতে কি, আমি যখন ওই দর্পণে সরস্বতী করছিলাম, ওই নাটুলালের চরিত্রে বৌদি ডিরেকশন দিচ্ছিলেন, গালাগালি কম শুনিনি। এই বয়সে যে প্রায় চুল উঠে গেছে এরকম অবস্থাতেও গালাগালি শুনছি, কিন্তু আমাদের ভালো লাগার একটা জায়গা ওটা। সেই জন্য সবকিছু সহ্য করো। ওই নাটক প্লাস ওই নাটক অনুশীলন করার আগে, শুরু হওয়ার আগে একটা খাবার, ওটা তো ডেলিসিয়াস, মানে ওটা চিন্তা আসলে আমরা তো কেউ পেশাদার নই, আমরা এখানে নিজস্ব কর্ম জীবনে ব্যস্ত থাকি, কিন্তু তারপরে আমরা সময় বার করে এই যে রিহার্সালে যাওয়া বা এই চর্চা করা, রিহার্সালে থাকাটাই হচ্ছে চর্চা করার জায়গা আর কি আমাদের। এটাই হলো সম্পূর্ণটাই ভালোবাসা থেকে। হ্যাঁ, এটা নিজের ভালো লাগার থেকে। আমি তো বলবো আমাদের যেরকম যে চাপ আছে কাজের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, সেই চাপটা হয়তো এখানে গিয়ে রিলিজ হয়ে যায়। আমরা আরেকটা জায়গায় নতুন ভাবে একটা ক্রিয়েটিভ চিন্তা শুরু করতে পারি বা করতে থাকি, যেটা উপস্থাপন করতে গেলে লাগে। তো এই জায়গার থেকে আমরা ওই দিশারি আমাদের সেই প্ল্যাটফর্মটা দেয় আমাদের কাছে। আমরা সেইভাবে চর্চা করতে থাকি, কোন অনুষ্ঠান করব সেটা নিয়ে চিন্তা ভাবনা সেটাও তো করতে থাকি। এই জায়গাটার থেকে আমাদের একটা পাওয়া এটা। নিশ্চয়ই, অবশ্যই। মানে কথা বলি, সেটা হচ্ছে আমি এই একটা প্ল্যাটফর্ম পেলাম যেখানে আমার দলেরই সবাইকে একটুখানি বলারও সুযোগ পাচ্ছি। সবাই চাকরি বাকরি করে যখন রিহার্সালে আসে, আমরা হয়তো রাত্রি 9টায় রিহার্সাল শুরু করি, 10:30 11টা পর্যন্ত রিহার্সাল হয়। এক্ষেত্রে যারা বাড়িতে থাকেন, যেমন সোমা, সুশান্ত স্ত্রী, ভ্রমর এবং প্রত্যেকটা দলের যারা বাড়িতে থাকেন, তারা তো সারাটা দিন এরা অফিস কাটিয়ে রিহার্সাল দিয়ে সত্যি কথা অনেকটা সময় তাদের থেকে নিই, কিন্তু এরা আমাদের একটা স্তম্ভ। এদের কাছে আমরা অসীম কৃতজ্ঞ যে দিনের পর দিন এই অনুশীলন, অথচ ওরাও মানে সাংঘাতিক ভাবে এটা আমাদের সাপোর্ট করে চলেছে, না হলে আমরা চলতে পারতাম না। কিছুক্ষণ আগে একদমই হ্যাঁ, একটা ধনঞ্জয়ের একটা প্রশ্ন ভেসে এসেছিল স্ক্রিনে, সেটা হচ্ছে
40 বছর পূর্ণ হবার ভাবনা চিন্তা। ওনাকেই চাই মানে ভাবনাতে শরীক হবার জন্য। তো আমার উত্তরটা তো বোধহয় শাশ্বতী বলে দিল যে 40 উদযাপনের বিশেষ ভাবনায় আমি তো এবার ধনঞ্জয়কেও শরীক করব। তো কিভাবে করা যায়, কিভাবে এগোবো, একবার বোম্বেতে, একবার কলকাতায়, দু জায়গাতেই, সেটার জন্য আমি ধনঞ্জয়কেই শরীক করে এগোবো। এখানের জন্য তো আমাদের মেম্বাররা রয়েছেন, কলকাতায় ধনঞ্জয় আছে। সেই মানে যেমন শুনলাম আপনাদের কাছে, কথার বাড়ির ক্ষেত্রে আমরা একই রকম ভাবে শাসন, ধনঞ্জয় দার শাসন, প্রশ্রয়, ভালো লাগা ভালোবাসার মধ্যে দিয়ে আমাদের নিয়ত চর্চা চলে থাকে। এবং কলকাতায় আমরা যারা রয়েছি, শুধু তো কলকাতায় নয়, যেমন আমাদের এই মুহূর্তে কারিগরি সহায়তায় যে দেবস্মিতা রয়েছে, ও হুগলি থেকে নিয়মিত আসে আমাদের কথার বাড়ি অনুশীলন কেন্দ্র সোদপুর, দাদার যে বাড়ি, সেখানে হুগলি থেকে আসে দেবস্মিতা। আরো আছে আমাদের বৈদ্যবাটি থেকে বন্ধু আসে, রমি, মানে অনেক দূর দূর থেকে আমরা কিন্তু একদম মানে আন্তরিকভাবে আমরা আমাদের ভালো লাগা ভালোবাসা নিয়ে কথার বাড়ি অনুশীলন কেন্দ্রে যাই, চর্চা করি নিয়মিত। এবং কথার বাড়ি আমাদের ক্ষেত্রে মানে একদম একটা অক্সিজেন বলা যেতে পারে। মানে আমরা সত্যি মানে ভীষণ ভালো লাগা এই চর্চা নিয়ে আমরা আছি, রয়েছি, এবং সেইভাবে আমরা চলতে চাই সকলে মিলে, সেটাই আর কি। কথার বাড়ি আমাদেরও অক্সিজেন। খুব ভালো লাগা। একটা অনুষ্ঠান আয়োজন করার ক্ষেত্রে একটু মিউট রাখলে ভালো হয়। হ্যাঁ, এবং দর্শক শ্রোতা পাওয়ার ক্ষেত্রে কলকাতায় যে সুবিধাটুকু পাওয়া যেতে পারে, পশ্চিমবঙ্গের বাইরে থেকে বাংলা ভাষায় কাজ করার ক্ষেত্রে আপনারা কিভাবে শ্রোতা পেয়েছেন অথবা পেয়ে আসছেন, সেই অভিজ্ঞতার কথা আমরা একটু শুনতে চাইব। প্রথমে বলি, আপনি কলকাতার কথা যেটা বললেন, যে কলকাতায় দর্শক পেতে, না আমি আপনার কথার ভাবটা নিচ্ছি যে কলকাতায় দর্শক পেতে অসুবিধে নাও হতে পারে, কিন্তু মুম্বাইতে সেই ব্যাপারে আমরা কিভাবে এগোই সেটা কতটা আমাদের কাছে সুলভ। এই প্রসঙ্গে বলি, আমি কলকাতায় তো বছরে 1 থেকে 2 বার যাই, এবং যাওয়ার পরে মোটামুটি আমাদের সময়টা ওই একাডেমি চত্বরে, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, এই চত্বরগুলোতেই কাটে প্রায় প্রতিটা সন্ধেবেলায়। সুতরাং যখন যেখানে পারি ঢুকেও পড়ি। তবে বিভিন্ন সময়ের বিভিন্ন তেমন নামী নয় এই ধরনের দলের নাটক দেখতে গিয়ে আমি কিন্তু দলের দর্শক সংখ্যা দেখে যথেষ্ট হতাশ হয়েছি। আমি একটি নাটকের কথা বলতে পারি, সেই নাটকে দর্শক সংখ্যা ছিলেন বোধহয় অ্যারাউন্ড 30 জন একাডেমিতে। আমি প্রথম সিটে বসেছিলাম, মানে প্রথম রোতে বসেছিলাম। পেছন ঘুরে মিনিট 20 পরে দেখলাম 30 লোক আমরা বসে আছি। তো এটা হলো ব্যাপার। এবার আসি মুম্বাইয়ের প্রসঙ্গে। আপনি সঠিক, যেহেতু মুম্বাইতে থাকি এবং মুম্বাই ব্যস্ত নগরী, সবাই ব্যস্ত, এতে আমরা দর্শক কিভাবে পাই। 38 বছর ধরে যেহেতু এই দলটা এই ভাষী নিউ বম্বে অঞ্চলেই প্রধানত আমাদের নিজস্ব প্রোডাকশনের অনুষ্ঠানগুলো করি, ওই ভালোবাসা ভালো লাগাতে একটা সাইজেবল অ্যামাউন্ট, হ্যান্ডফুল অফ দর্শক সাপোর্ট আমাদের আছে, থাকে, যার জন্য আমাদের অ্যানুয়াল ডে, যেটা প্রতি বছর আমরা করে থাকি, কিংবা ড্রামা ফেস্টিভ্যাল, কিংবা যে শ্রুতি নাটক ফেস্টিভ্যাল আসছে, এতে দর্শক সংখ্যা নিয়ে আমাদের ভাবনা চিন্তাটা একটু কম থাকে, কারণ আমরা জানি সেখানটা থেকে আমরা নিরাশ হব না। এটার কারণ গত 38 বছরের দিশারির ট্র্যাক রেকর্ড, এবং তারা জানে যে দিশারিতে শুধুমাত্র এই বাংলা সংস্কৃতি চর্চা এবং তার ভালোবাসা ভালো লাগা নিয়েই এই দলটা 38 বছর ধরে চলেছে। এর ভেতর আর কোনো অন্য বেনজল নেই। তো সেই জন্য এভাবেই আমরা চলছি। সুতরাং দর্শক নিয়ে আমাদের এখানে কোনো ভাবতে হয় না। আমরা যখন কোনো
আমন্ত্রিত শোতে যাই, সেখানে তো অবশ্যই যারা আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন তাদের উপর নির্ভর করে যে তারা আমাদের কতটা দর্শক কিংবা শ্রোতা দিতে পারছেন। আমাদের ইনহাউস প্রোগ্রামে এই ব্যাপার নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। বাহ, খুব ভালো লাগলো শুনে। দর্শক পাওয়াটা অতটা কঠিনও নয়। আমরা যারা দূরে থাকি মুম্বাই থেকে, সেটা একটা জানার আগ্রহ ছিল, আগ্রহবশত জিজ্ঞেস করা এবং উত্তর আমরা শুনলাম। মানে নাট্য দম্পতি রূপে যেহেতু আমরা আপনাদের পাই, সেজন্য একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে মাথায় ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে দিশারির প্রশিক্ষক বা পরিচালক রূপে আপনাদের দুজনের কাজের সমন্বয় কিভাবে হয়ে থাকে? মানে পরিচালনার ক্ষেত্রে কোনো কোনো সময় কি মতানৈক্য তৈরি হয়? ভীষণভাবে। এটা আমার মনে হয় একটা অনুষ্ঠান ধনঞ্জয় করেছিল, তাতে 5 জন এরকম ভাবে মঞ্চে শিল্পী দম্পতিদের নিয়ে একটা অনুষ্ঠান করেছিল কমাস আগে ধনঞ্জয়, তাতেও আমরা ছিলাম। মতানৈক্য মানে অনৈক্য হবে না এটা তো বলাই যায় না, অনৈক্য তো হবেই না। আর একটা সুন্দর আমার যেটা মনে হয়, এরা সবাই এখানে আছে, মানে দিব্যশ্রুতি, সমীক, সবাই আমাদের নাটকের শরিক। ফ্লোরে আমার আর দীপায়নের প্রতিনিয়তই বেশ একটা চলে, মানে মতের অনৈক্য বা মতের মিল, এবং প্রত্যেকটা এইটা একটা পজিটিভ এইরকম যে নাটকের শুরুতে যেই ভাবনাটা নিয়ে আমরা শুরু করলাম, দেখা গেল এদের সাথে মিলে এই মতানৈক্য হতে হতে বেশ একটা মাস পরে আমরা একটা অন্য লেভেলে চলে গেলাম। এই মতানৈক্যটার ভীষণ প্রয়োজন। আর আমার মনে হয় সমীক বা সুশান্ত বলবে যে এই যে দাদা বৌদির কন্টিনিউয়াস এই জিনিসটা চলে, ওয়েদার ওরা এনজয় করে কি না, ওদের ডিস্টার্ব করে জানি না, আমার মনে হয় এটা একটা বেশ অন্য একটা জিনিস তৈরি হয়ে যায় এই মতানৈক্য। যেমন ঠিক এই মুহূর্তে ধনঞ্জয়ের একটি নাটক, শ্রুতি নাটক সোনালী গোধূলি, এই নাটকটি নিয়ে আমরা কাজ করছি মঞ্চ নাটক হিসেবে। তো এই নাটকটি শুরু করার আগে শাশ্বতী ধনঞ্জয়কে ফোন করে কথা বলে যে এই নাটকটার ভিতরে আমাদের কিছু সংযোজন, কিছু অন্যরকম করার ইচ্ছে আছে, এ ব্যাপারে আপনাকে আমরা আমাদের আইডিয়াটা বলবো, আপনি যদি আমাদের এ ব্যাপারে সাহায্য করেন এবং লিখে দেন। ধনঞ্জয় তখন বলে যে এই দায়িত্বটা সম্পূর্ণভাবে আপনাকে দিলাম শাশ্বতী, আপনি করে নিন, আপনিই তৈরি করুন, আপনারা মঞ্চের লোক, আপনারা করবেন, আপনার উপরে সেই আস্থা এবং বিশ্বাস আমার আছে। তো তারপর সেই সংযোজন করা হয়। আমি বলি, ধনঞ্জয় রয়েছেন তো সেই জন্যই আমি বলি, ধনঞ্জয়ের এই নাটকে চরিত্র ধনঞ্জয়ের লেখায় 5টি, আমাদের এখানে 7টি নাটকে। তো বাকি পটভূমিকা, কথার বাঁধুনি মোটামুটি সবই এক, শুধু এই 2 জন চরিত্রকে আনতে গিয়ে 2 জন চরিত্রের মুখে কিছু কথা বসাতে হয়েছে, যেটা নাটকের বাকি যে কথাবার্তার যে ভাব আলুতা কিংবা ভাব তার সাথে সেই অনুসারী। তো সেই অনুযায়ী লেখা হয়েছে। আমরা 1 জুন এটা করছি, হয়তো কোনো এক সময় কলকাতাতেও করব। তো এভাবে মতানৈক্য হয়, ওই অনৈক্য হতে হতে আমরা ঐক্যতে আসি। আমাদের বন্ধুরা যারা আছে তারা সবাই সে ব্যাপারে অবহিত। সমীক কিছু বলতে চাও? সোনালী গোধূলি সত্যি অভিনব ভাবনার একটি নাটক সোনালী গোধূলি, খুব ভালো লাগার যে আপনারা সেটাকে মানে মতানৈক্যটা হিসেবে করবেন, কেননা এই মতানৈক্যটা খুব পুষ্টিকর। নানান জিনিসটা নানান ভাবে, এইটা না ওটা, ওটার থেকে এইটা, এরকম ভাবে আমরাও হয়তো কিছু কিছু তার সাথে যোগ করি এবং সেইগুলোকে নিয়েই তারপরে সেটাকে উপস্থাপন করা হয়। এবং শেষমেশ মানে আমার এখনো 2-3টে নাটকের কথা তো মনেই আছে যে শেষটা কিভাবে হবে, তারপরে সবার এই কথা বলে যেইভাবে শেষ হলো সেটা দর্শকরা খুব ভালো করে সেটা গ্রহণ করেছে সেই শেষটা হওয়ার জন্য। তো এরকম
এরকম আমি বলবো এটা খুবই পুষ্টিকর, এবং সেটা আমাদেরও ভাবতে শেখায় যে এইটাকে আরো ভালোভাবে কিভাবে করা যায় বা অন্যভাবে কিভাবে করা যায়, একরকম না করে অন্যরকম কেন করা যাবে না। তো এই চিন্তাটাই হচ্ছে গিয়ে মানে আরো ক্রিয়েশনের জন্য বা আরো মানে নতুন সৃষ্টির জন্য এটা একটা খুব দরকারি জিনিস আমার মনে হয়। তার মানে মতানৈক্য থেকে একটা পজিটিভ দিক খুলে যায়, যেটা আপনাদের কাজের ক্ষেত্রে খুব উপযোগী হয়ে ওঠে। অবশ্যই আমিও অ্যাড করছি যে অন ফ্লোর তো ডিফারেন্স অফ অপিনিয়ন, সে তো সবাই বললো সেই কথাটা নিয়ে, সেটা যে কন্টিনিউ হয় বাড়িতেও, সেটা নিয়ে একটু বলবো। হয়তো চায়ের কাপ নিয়ে বসলাম মা বাবার সাথে, হ্যাঁ রে বলতো কোনটা ঠিক লাগছে, সেটা নিয়ে একটা ভীষণ হেলদি ডিবেট, একটা ভীষণ সুন্দর লাগার জায়গা আছে। আমার আর আমার দিদির আমাদের একটা মানে একটা হ্যাবিট আছে যে আমরা সবাই মিলে একসাথে ওটা নিয়ে ডিসকাস করি, আলোচনা করি, ওটা নিয়ে ভাবি, এবং মানে সবাই সবার ওপিনিয়ন নিয়ে তারপরে যেটা হেলদি, যেটা প্রজেক্টের জন্য মনে হয় আমাদের ঠিক, সব বন্ধুদের মতামত নিয়ে তারপরে সেইটা ইমপ্লিমেন্ট করা হয়। না, সেটাই আমি বলছিলাম যে একটা নাটকে আমার একটা এক্সিট ছিল, তো সেটা কিছুতেই হচ্ছিল না। দাদা বৌদির মধ্যে খানিকটা হলো হওয়ার পর দাদা একটা রাস্তা বার করলো, তুমি এটা করো। ওটা করার পর দেখা গেলো জিনিসটা খুব ভালো হয়েছে। ওই দর্পণের সরস্বতীতে আমার যে এক্সিটটা ছিল সুজিতের সাথে, সেই জায়গাটাতে দাদা যা রাস্তাটা বার করলো আলটিমেটলি ওটাই হলো। কিন্তু তার আগে দাদা বৌদির মধ্যে বেশ কিছুক্ষণ হয়ে গেছে আর কি, মনে পড়ে? বাহ, খুব ভালো লাগার একটা দিক উঠে এলো আমাদের আলোচনায়। হ্যাঁ, লোপামুদ্রা কিছু বলবেন মনে হচ্ছে। দিশারি ফাউন্ডেশন আপনাদের এই দলটি কোনো নির্দিষ্ট পরিচ্ছদ আপনারা ব্যবহার করে থাকেন, নাকি যখন যেরকম নাটক বা যেরকম উপস্থাপনা হয় সেইভাবে ড্রেস ভেবে থাকেন আর কি? হ্যাঁ, পরিচ্ছদ এটা বলি আমরা যে নাটকগুলো করি সেগুলো অধিকাংশই সামাজিক এবং সামাজিক মেসেজ দেয়, সামাজিক কন্টেম্পোরারি পটভূমিকার উপরে সেই জিনিসগুলো, নাটকগুলো। সেই জন্য নাটকে সেই চরিত্র অনুযায়ী পোশাক পরিচ্ছদই ইউজ করা হয়। তবে হ্যাঁ, কিছু সময়ে যখন নাচের অনুষ্ঠান হয়েছে কিংবা একটা দুটো নাটকের জন্য ভাবা হয়েছে যে যেগুলো থার্ড ফর্ম ড্রামা কিংবা নাচের ব্যাপারে দীপশ্রুতি তুমি বলতে পারো, তখন সেগুলোতে আমরা টিপিক্যাল কিংবা কোন রকম আমরা ভেবেছি এবং সেভাবে করেছি। নাচের একটা প্রোডাকশনের এই ক্ষেত্রে আমি একটা বলবো, এটা একটা সত্যি অভিনব প্রোডাকশন। দিব্যশ্রুতি, ওই প্রোডাকশনটা সম্বন্ধে একটুখানি বলো। রক্তে আমার পূর্ব নারী, যেটা যার ড্রেস, ভাবনা এবং কিসের থেকে আমরা করেছিলাম, এটা হয়তো ভালো লাগবে আপনাদের, সেই জন্য আমি ওকে একটু এই প্রোডাকশনটা সম্বন্ধে বলতে বলছি। আচ্ছা, বলার আগে আমি শুধু এইটুকু বলে নেব যে আপনাদের সকলের মতন হয়তো অতটা শুদ্ধ বাংলা আমি বলতে পারবো না। হয়তো বাংলা বলতে বলতে কিছু ইংরেজি শব্দ চলে আসতে পারে। আমি এটা তো আজকে আমরা আড্ডা আলাপে বসেছি, তো সেটা তো অসুবিধা কিছু নেই। হ্যাঁ, সেটা আশা করছি আপনারা সবাই ক্ষমার চোখে দেখবেন। তো যেই কথাটা বললো রক্তে আমার পূর্ব নারী, এটা আমরা নৃত্য নাট্য ফর্মে গদ্য, কবিতা, গান, নাচ, এই চারটে ভেরিয়াস মিডিয়ামস এর সমন্বয়ে অনেকগুলো প্রোডাকশন করেছি। সেই সবকটা প্রোডাকশনের মধ্যে রক্তে আমার পূর্ব নারী ইজ আ ভেরি টিপিক্যাল প্রোডাকশন, যেখানে আমরা অনেকগুলো আবৃত্তি, কবিতার ইউসেজ করেছি। ইনফ্যাক্ট রক্তে আমার পূর্ব নারী এই থিমটা ইটসেলফ ইজ আ কবিতা, কৃষ্ণা বসুর লেখা। থিমটা যখন আমি যখন প্রথম শুনেছিলাম মায়ের কাছে, এত স্ট্রং একটা ওয়ান্ডারফুল থিম মনে হয়েছিল। তখন আমরা ডিসাইড করলাম যে এটা আমরা নৃত্য ফর্মে করব।
আহ, একটা নারীর জন্ম থেকে মৃত্যু, আর তারপরে এই যে ফুল তর্পণে আমরা পূর্বপুরুষকে জল দিই, সেখানে একটা পূর্ব নারীর কথা যে আহ, জল দিবি না জল, এই মেসেজটা এত স্ট্রং মনে হয়েছিল তখন। আম, আমরা এটাকে বেঁধেছিলাম গানে, আবৃত্তিতে, এবং আহ, এই পুরো প্রজেক্টটায় আরো দুখানা আবৃত্তি আমরা ইউজ করেছিলাম। একটা নারীর অ্যাডোলেসেন্ট স্টেজ বোঝাবার জন্যে জয় গোস্বামীর লেখা মালতীবালা বালিকা বিদ্যালয়, যেটা লোপামুদ্রার ভার্সন রয়েছে, এবং কবিতাটা দুটো ইউজ করেছিলাম নৃত্য ফর্মে পরিবেশনা করার জন্য। আর তারপরে শাড়ি বলে একটি কবিতা, সুবোধ সরকারের লেখা। তো এই এই একটা প্রযোজনা ছিল আমাদের, যেখানে অনেকগুলো কবিতা গদ্য নিয়ে একটা ভীষণ সুন্দর 40 to 45 মিনিটস এর একটা প্রোডাকশন আমরা করেছিলাম। এবং এই প্রোডাকশনের যেই কথাটা, এই প্রোডাকশনের ব্যাপারটা উঠলো, কস্টিউম, এই কস্টিউম ডিজাইন, সেটা অবশ্য প্রত্যেকটা নৃত্য পরিবেশনার আগেই হয়ে থাকে, তবে এই পরিবেশনাটার আগে, বিকজ দ্য থিম ওয়াজ সো টিপিক্যাল, আমরা ভীষণভাবে আলোচনায় ছিলাম যে কি করব, কি করলে ভালো হবে। তো প্রচুর রকমের এক্সপেরিমেন্ট করে ওভার আ পিরিয়ড অফ টাইম আমরা ফাইনালি একটা ভীষণ কন্টেম্পোরারি ধরনের একটা পোশাক তৈরি করেছিলাম এই প্রযোজনাটার জন্য। আর মানে আপনারা যে স্ক্রিপ্ট তার মানে নির্বাচন করে থাকেন, সেই স্ক্রিপ্ট যেটা ডিমান্ড করছে সেই অনুযায়ী আপনাদের পোশাকটা নির্বাচন করে থাকেন, পরিচ্ছদটা, এটাই আমরা মনে করতে পারি, তাই তো? ডেফিনেটলি ডেফিনেটলি, অবশ্যই অবশ্যই। কৃষ্ণা বসুর ওই কবিতার ভাব মিউট রয়েছে, শাশ্বতী মিউট রয়েছে। দিব্যশ্রুতি, তুমি কি কৃষ্ণা বসুর যে মেইন থিম, ওই মেসেজটা একটু দেবে? অবশ্যই। কবিতাটা এতটাই সুন্দর, এবং এটার একটা আরেকটা টিপিক্যাল ব্যাপার হচ্ছে, আমরা তো অনেক সময় মোস্টলি নৃত্য পরিবেশনা করার সময় যে গদ্য বা আবৃত্তিগুলো হয়, অনেক সময় লাইভ করা হয়, কিন্তু আবার ফর দ্য ইজ অফ দ্য প্রোডাকশন অনেক সময় আবার আমরা এগুলো রেকর্ডও করে থাকি। এই এই প্রোডাকশনে এই আবৃত্তিটা রেকর্ড করার সময় আমার মনে হয়েছিল যে ডান্সারদেরকে যেইভাবে আমি কোরিওগ্রাফিটা শেখাবো, সেটা আমার সুবিধে হয় যদি আমি নিজে এই আবৃত্তিটা করি। তাই বলে এই প্রোডাকশনটা যখন আমরা রেকর্ড করি, এই কবিতাটা কৃষ্ণা বসুর যে মেন রক্তে আমার পূর্ব নারী কবিতাটা, এটা আমি রেকর্ড করেছিলাম, এবং তার কিছু লাইন আমি বলতে চাইবো, যদি অ্যালাউ করেন। বেশ, শুনি আমরা। রাত্রি বাতাস মধ্যরাতে অন্ধকারে ডাকে, ঋণ রয়েছে পরম্পরায়, শোধ দিবি না মাকে। মা একাকী, মাতামহী পিতামহীর দল, তৃষ্ণার্থ এসে দাঁড়ায়, জল দিবি না জল। জল চাই না, জল ছুই না, জলেতে হয় কি, অপমানের এঁটো কাটায় জীবন ঘেটেছি, সুসভ্যতার নিযুত কোটি মার খেয়েছে তাই, উড়িয়ে দি পুড়িয়ে দি 700 সতীর ছাই। ছাই উঠছে জন্মস্থানে, ছাই উঠছে জলে, হত্যা এবং হেলা থেকে বহ্নি উল্কি জলে। কে ধরবি কে বন্যি বলয়, কে ধরবি কে আয়, রাত বাতাসে ঝড় উঠেছে, দরজা কে ধাক্কায়। চতুর এবং চাটুকারী পিতারাই সব জানে, কেমন ফাঁদ পাতা আছে শিল্প এবং গানে। সিংহাসনের প্রস্তাবনায় দাসীর বেশ পরায়, জীবন থেকে লবণ জল জম্বু দ্বীপে গড়ায়। ও মে তুই এসব ঋণ শোধ না করিস যদি, জলের লবণ ধারা থেকে সত্যি একটি নদী বইবে তবে। কৃষিভূমির ভারত জুড়ে দেখি, শ্যামল খেতে শ্যামলা মেয়ে,
তবে বাঁচছে কি? চোখের জলের লবণ শুদ্ধি মাতৃঋণের দায়, পাঁজর ভেঙে অপরিষ্কার ঋণের চাবুক খায়। চমকে আজ উঠি রাতে, বাতাস ডেকে তোলে, পূর্ব নারী রক্তে আমার সুদূর হয়ে দোলে। রাত অন্ধকার, মধ্যনিশি কলম ধরায় কে, মাতৃঋণের পূর্বতনী পরম্পরারে। মধ্যরাতে ব্যগ্র বাতাস অন্ধকারে ডাকে, ঋণ রয়েছে পরম্পরায়, শোধ দিবি না মাকে? মা একাকী, মাতামহী পিতামহীর দল তৃষ্ণার্ত এসে দাঁড়ায়, জল দিবি না জল। বাহ, ধন্যবাদ। অপূর্ব অপূর্ব, মানে দিব্যশ্রুতির নিমগ্ন উচ্চারণে ভীষণ মানে মুগ্ধতার রেশ রয়ে গেল। ভীষণ ভালো লাগলো, খুব ভালো। আমরা ধন্যবাদ। জানি এবং আজকের কথা প্রসঙ্গে উঠে এলো আপনাদের প্রতিষ্ঠান মানে এক অর্থে পরিবার কেন্দ্রিক, যা খুব আনন্দের এবং চর্চার ক্ষেত্রে সুবিধারও বটে। নিশ্চয়ই ধরে নেওয়া যায় পরম্পরাবাহিত ভাবে আপনাদের দলের অনুজদের আপনারা চর্চার পাশাপাশি অন্যান্য সব রকম দায়িত্ব পালনেও স্বাবলম্বী করে তুলছেন। সেক্ষেত্রে দলের কিছু কিছু সিদ্ধান্ত নেওয়ার বিষয় কি তাদের আপনারা এগিয়ে দিয়ে থাকেন? জানতে ইচ্ছা করছে খুব। অবশ্যই, যেমন আমরা নাচের ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের হাতেই পুরো জিনিসটা ছাড়া, ওরা মোটামুটি একটা ডিসিশন নেয় যে এবার এই জিনিসটা করব, করে নিয়ে লেখার ব্যাপারটা আমি আর দীপায়ন আমরা চিন্তা ভাবনা করে লেখার ব্যাপারটা আমরা ওদের মানে সাহায্য করি, ড্রেসের ব্যাপারে কিছু সাহায্য করি, কিন্তু মোটামুটি চিন্তা ভাবনা এই এই কোরিওগ্রাফি এই জিনিসটা কিন্তু এই নাচের ক্ষেত্রে পরবর্তী প্রজন্মরাই চালিয়ে নিয়ে যায়। এবং ধীরে ধীরে আমাদের যে গানের উইং, আগে গানের ব্যাপারে দিশারিতে আমরা অতটা মানে নাটকের ক্ষেত্রে শুধু গানের প্রয়োগ এরকমই হতো, কিন্তু ইদানিং ভ্রমর, সুশান্ত এদের সহযোগিতায় মানে গানেরও একটা স্ট্রং উইং তৈরি হয়েছে। যেখানে গত বছর অ্যানুয়াল ডেতে আমরা একটা করেছিলাম স্বাধীনতার উপরে প্রায় 1 ঘন্টার একটা গানের অনুষ্ঠান, তাতে 8টি গান আমরা করেছিলাম। লোকে 1-2টি গানের কোরাস করতে যথেষ্ট কষ্ট হয়, কিন্তু সেখানে আশ্চর্যভাবে আমাদের 10 জন শিল্পী এই কোরাস 8টা গান করেছিল এবং অসাধারণভাবে তাতে নানান রকমের সুন্দর পোশাক পরে, এবং এই জিনিসটা ভ্রমর, সুশান্ত যারা গান করছে তাদের উপরে অনেকাংশেই ছেড়ে দেওয়া হয় যে এই জিনিসটা তোমরা দেখে নাও। যেমন সামনে যে রবীন্দ্র জয়ন্তী আসছে, তাতে আমরা গানের দলকে বলে দিয়েছি তোমরা করবে এটা। আবৃত্তি যারা করছে, শিশুদের একটা সেকশন হবে, সেটারও একটা ভার অবশ্যই এটা আমি নিয়েছি। মনে হচ্ছে পরের একদম, যেমন আমার বড় মেয়ের ঘরে নাতি নাতনি দুটো আছে, একেবারেই শিশু, একটা 3 বছর একটা 7 বছর। মনে হলো এদের এবার একটুখানি বাংলাটা সেখানে দরকার, তো এই দুটোকে আনতে গিয়ে আরো বেশ কিছু শিশু জমায়েত হয়েছে। তো 7-8 জন শিশুকে নিয়ে একটা মোটামুটি পরের জিনিস তৈরি চলছে। তো এরকম ভাবে মোটামুটি সবার মতামত নিয়ে এটা ছেড়ে দেওয়া হয়। বাহ, খুব ভালো লাগলো শুনে। মানে দিশারি ফাউন্ডেশনের নতুন প্রজন্ম যারা রয়েছেন তারা অনেকটাই দায়িত্ব নিয়ে কাজ করে থাকেন এবং দলকে নিয়ে এগিয়ে চলেছেন। হ্যাঁ, লোপামুদ্রা দি, আপনার কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। আপনাদের এই প্রতিষ্ঠানটি মানে খুব সাধারণ একটা প্রশ্ন করছি, আগামী লক্ষ্য এবং উদ্দেশ্য কি? মানে কতটা আপনারা এগোতে চান? নিশ্চয়ই অনেকটাই এগোতে চান, তাও আমি একটা সাধারণ কোশ্চেন করলাম। আমাদের জন্য যেহেতু
পরের প্রজন্ম আমাদের হাত ধরেছে, আমি বলবো দিশারি ফাউন্ডেশনের জন্য স্কাই ইজ দ্য লিমিট। এইটুকুই আমি উত্তর দিতে পারি। আগামী প্রজন্ম যখন হাত ধরে তখন আর কোনো বাধা থাকে না, তখন অসীম ব্যাপারটা হতে পারে, অন্তত আমাদের কাছে। হ্যাঁ, এখানে যখন শুরু করেছিলাম 86-87-এ, একটাই মনে, দীপায়ন আমি তো কলকাতা থেকে পড়াশোনা করে ইত্যাদি করে বম্বেতে এসে এলাম। কলকাতার সোদামাটির গন্ধ, ভাবলাম অত সুন্দর শিল্প সংস্কৃতি সব ছেড়ে এলাম। তো সেই তাগিদেই কিন্তু মোটামুটি একটা দল দিশারি তৈরি হলো, যে আমাদের পরের জেনারেশন তো এটা পাবে না। সেই থেকে যে দিশারি মানে একটা উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, আজকে 40 বছর বাদে কেমন একটা নিজের মধ্যে একটা কিরকম একটা যেন একটা শান্তি এবং একটা খুব আনন্দের সাথে বলতে পারি যে আমাদের দলের অধিকাংশ, যেমন এখানে ভ্রমর রয়েছে, সুশান্ত, তাদের মানে ছেলের বউ, আমার ছেলে মেয়েরা, জামাইরা, এবং সব থেকে বড় কথা আমার দিব্যশ্রুতির শাশুড়ি। দিব্যশ্রুতি কি করে বিয়ের পরে এতটা এগিয়ে এলো, মানে ওর পরিবারের একটা বিশাল সাপোর্ট। ওর হাজবেন্ড তো দর্পণে সরস্বতীতে অভিনয় করেছে, ও তো একটা আমাদের অভিনয় স্তম্ভ, দিব্যশ্রুতির হাজবেন্ড। ওর শাশুড়ি খুব ভালো অভিনেত্রী। তো এরা সবাই মিলে কেমন যেন জড়িয়ে গেছে, এবং প্রতিটি দলের সদস্যদের পরের প্রজন্ম এগিয়ে এসেছে। এটা একটা যেন প্রবহমান ফল্গুধারা। মানে আমার মনে হয় সত্যি দিশারি যেন চলবে, আমরা না থাকলেও চলবে। না, আমরা চাই দিশারি সকলের মিলিত প্রচেষ্টা এইভাবে এগিয়ে চলুক। মানে যারা রয়েছেন, ভবিষ্যতে যারা আসবেন, তারা সকলে মিলে এগিয়ে নিয়ে চলুক দিশারিকে। আপনাদের যে এই যে 86 বাচিক শিল্প নিয়ে যখন কথা হচ্ছে, তখন আমি আগের দিন বলেছিলাম বোধহয়, যে ব্যাপারটা দিশারির গর্ব করার মতো বিষয়, সেটা হচ্ছে 60-এর দশকে সৌম্য মিত্র, তৃপ্তি মিত্র, শ্রদ্ধেয়, ওনারা দুজন রক্তকরবী মঞ্চস্থ করেন, এবং তারপরে অডিও ক্যাসেট একটা বেরোয়, যেটাতে সৌম্য মিত্র নির্দেশনায় রক্তকরবী হয় রবীন্দ্রনাথ ঠাকুরের। ক্যাসেট ধীরে ধীরে তারপরে তখনকার যে অডিও কোয়ালিটি, সেই অডিও কোয়ালিটি রেপ্লিকার জন্য, কারণ যত রিপিটেশনস হচ্ছিল, অডিও কোয়ালিটি খারাপ হচ্ছিল এবং আস্তে আস্তে সেটা প্রোডাকশনের বাইরে চলে যাচ্ছিল। তো আমরা 2019 সালে সমস্ত বম্বের বাচিক শিল্পীরা শুধু একমাত্র ছিলেন 13ই এপ্রিল আপনারা অপাবৃতর সাথে অনুষ্ঠান করেছেন কথার বাড়ি, তার যে কর্ণধার পুলক রায় আমাদের সাথে ছিলেন সেই নাটকে। তা থেকে সমস্ত বম্বের যন্ত্রসঙ্গীত, বম্বের ধারাভাষ্যকার, বম্বের বাচিক শিল্পী নিয়ে আমাদের রক্তকরবীর অডিও ডিভিডি প্রকাশ হয়েছে, যেটা মুম্বাইতে এবং কলকাতায় দু জায়গায় হয়েছে। আমি শুধু তার প্রচ্ছদটা একবার দেখাচ্ছি। বাহ, মানে এতদিনের যে দিশারি ফাউন্ডেশনের যে পথ চলা, তার মধ্যে উল্লেখযোগ্য বা স্মরণীয় কাজ হিসেবে আমরা এটাকে মনে করতেই পারি। রক্তকরবীর উপর যে কাজ আপনারা করেছেন, ভীষণ ভালো লাগলো শুনে, জেনে খুব ভালো লাগলো। কথার বাড়ি আয়োজিত যে লাইভ, খুব সম্ভবত তৃতীয়বার আমরা আপনাদের পেয়েছি, যদি আমি ভুল না করি, তাই তো? যা সত্যি খুব ভালো লাগার। আজ জানতে ইচ্ছা করছে, মানে কলকাতার সাথে আপনাদের যে এই যে প্রাতিষ্ঠানিক সংযোগ, সেই সম্পর্কে কি মনে হয়? মানে এই সংযোগ কতটা আবশ্যিক বা প্রাসঙ্গিক? আবশ্যিকও প্রাসঙ্গিকও। বাংলা সংস্কৃতির যে পীঠস্থান, সেই পীঠস্থানের সাথে যদি যোগাযোগ রক্ষিত না হয়, তাহলে
আধুনিকতা নিয়ে যা যা কাজ হচ্ছে নতুন করে তা নিয়ে বম্বেতে বসে আগে এগোবো কি করে? কিছুক্ষণ আগে আমি অনুনাটকের কথা বলছিলাম। গত দুবার আমি কলকাতায় গিয়ে দেখেছি অনুনাটকের কিভাবে অনুনাটক হচ্ছে। পরে জানলাম 2003 এবং 2004 থেকে অনুনাটক চলছে কলকাতায়, যদিও ঠিক সেভাবে হয়তো তারা আত্মপ্রকাশ করেননি। এবং শ্রী মোহিত চট্টোপাধ্যায় 2007 থেকে অনুনাটক লিখছেন। এখন এই যে কলকাতার থেকে জানা, কলকাতার ধরন থেকে এখানে সেটাকে নিয়ে আসা, সে অনুযায়ী আমাদের এখানে পথ চলা, এটা কলকাতার যে বিভিন্ন দলগুলো আছেন, নাটকের, শ্রুতি নাটকের, বাচিক শিল্পর, আবৃত্তির, নাচের, তাদের সাথে যোগাযোগ রক্ষিত না থাকলে, তাদের সাথে সম্পর্ক না থাকলে আমাদের এগোনোও তো এখানে এক ধরনের বদ্ধ জলায় পরিণত হবে। আমরা এগোবো কি করে? তাই সে প্রাসঙ্গিকতা এবং সেই যোগাযোগ সযত্নে দিশারি ফাউন্ডেশন রক্ষা করবে। অবশ্যই আমরাও চাইবো এই সংযোগ অব্যাহত থাকুক। একদমই। অনেকটা সময় আমরা পার করে এসেছি। দীপায়নদা, শাশ্বতী, আপনাদের যৌথ উপস্থাপনা আমরা কিছু শুনে নেব কি? মিউট রয়েছে। সেটাও করব। সামনে কবিগুরুর জন্মদিন আসছে 25শে বৈশাখ। সেটা করব ধনঞ্জয়ের পালিয়ে যাবার মাঠে শাল সোনাঝুরি সংলাপ 3, ডাকছে অমল। এর থেকেই ছোট্ট করে আমি আর শাশ্বতী করছি। বেশ বেশ। মাধব দত্তের বাড়ি থেকে কবিরাজের বাড়ির দূরত্ব কতটা? ওই প্রহরীর ঘন্টা দইওয়ালার কাছে পৌঁছতে যতটা সময় নেয়। আর রাজার বাড়ি? ওই সেই বকুলতলার শেষে। রাজার বাড়ি মানেই বড় গেট, প্রাসাদ, গম্বুজ, ঘোড়া। চলো তবে আমরা পাখি হয়ে উড়ব। আচ্ছা, অমল কি জানলা দিয়ে রাজার বাড়ির চূড়ো দেখতে পায়? 5 মুড়ো পাহাড়ের শেষ যেখানে, সেখানেই অদৃশ্য বাড়ি। রাজা নাকি অর্ধেক সময় রাজা হয়ে থাকেন না জানো, আর যে রাজার বেশ পরে সে নাকি রাজা নয়। তাই বুঝি জানলা ভালোবাসে অমল? হ্যাঁ, তুমি অমলের জানালায় পাখি হয়ে বসবে, শীষ দেবে, গান গাইবে। আর তুমি রাজার বাড়ির মেঘ হয়ে উড়বে বুঝি? মেঘ হব, মাঝে মাঝে প্রহরীর ছদ্মবেশ ধরে মাধব দত্তের বাড়ি এসে তোমাকে দেখে যাব কেমন তুমি অমলের সঙ্গে কথা কইছো। অমল কি আমায় সোনাঝুরি বলে ডাকবে? না, ও তোমায় চিনতেই পারবে না। তুমি ওর কাছে দোয়েল হয়েই থাকবে। আমি ছদ্মবেশ ধরে কবিরাজও হব। আসল কবিরাজ বড়ি দেবে, আর আমি দেব জাদু। অমলকে তবে ডানা দিয়ে উড়িয়ে নিয়ে যাবে তুমি, আমিও ওর পাশে পাশে উড়ে উড়ে যাব। 5 মুড়ো পেরিয়ে, টিলা পেরিয়ে, বেশ কয়েকটা রাজার বাড়ি পেরিয়ে আমরা চলে যাব ঘড়ির কাছে। ঘড়ি? ঘড়ির কাছে কেন? সেই ঘড়িটা নিয়ম না মেনেই বাজে, সময় না পেয়ে ইচ্ছেকে বাজিয়ে দেয় অকারণে। ওটাই তো ডাকঘর। ইচ্ছের ঘড়ি যেখানে থাকে সেখানটাই ডাকঘর। ওই বেজে যাওয়া ইচ্ছেরা সবাই নাকি চিঠি। মন কেমনের সুপ্ত বাসনা 5 মোড়কের টোপকে উড়ে গেলেই চিঠি হয়। ওই দেখো, ওই দেখো দেখো, অমল জানলা দিয়ে কেমন চেয়ে আছে। ওই জানলাটার বুঝি কোনো নাম নেই? আছে তো, কারিগর কুলুঙ্গি বানাতে গিয়ে ওটাকে জানালা করে ফেলেছে। ওই একটি ভুলের জন্যই ঘরটা বাইরের সঙ্গে কথা বলতে পারে। গড়াদ আছে বলেই না জানলা, ওখান থেকে বেরিয়ে যাওয়াটা বোঝা যায়, কিন্তু বেরোনো যায় না। এটাই নাকি অমলের অসুখ, ইচ্ছে আছে উপায় নেই। তাই কবিরাজ অমলকে বড়ি দেয়। রাজা নাকি চিঠি পাঠাবে, কিন্তু কেন রাজা চিঠি পাঠাবে তার কারণটা অমলও জানে না।
না জানাটাই তার সব অসুখের ভিতর একটুখানি সুখ হয়ে জেগে আছে। তাহলে উড়ে যাই অরণ্য, হুম, ওই নিঃসঙ্গ অমলকে বের করে আনি। চলো, বের না করলে ওর কোনো সুখ নেই, পাঁচমুড়ো ঝিমিয়ে পড়ছে আটকে থাকার অসুখে। আমাদের প্রত্যেকের ভিতর একটা করে অমল আছে জানো। প্রত্যেকের একটা করে রাজার বাড়িও আছে হয়তো। একটা অববাহিকা ঢালু হয়ে নেমে যায় বুকে, ওখানে শুয়ে থাকে দোতারা, প্রকৃতি বাজায় তাকে। অরণ্য, এই অনন্ত নির্জন টিলাকে পাঁচমুড়ো পাহাড় ভেবে ভিতরের অমরটাকে প্রকৃতির কাছে রেখে যাওয়ার নামই হলো কনফেশন, তাই না? তুমি আমার সোনাঝুরি গাছ, পাতায় পাতায় টলমল করছে চুইয়ে পড়া সবুজ। সূর্য ডুবে যাচ্ছে, আজান দিয়ে পাখিরা ফিরছে, দূরের প্রতিটি গাছই এখানে এক তারা। দূরের পাহাড় তুমি অরণ্য, তোমার মুগ্ধতায় কেন আটকে আছি জানো? কেন? তুমি আসলে মনের অসুখ সারিয়ে দিতে পারো। কি যে বলো তুমি সোনাঝুরি। হ্যাঁ গো, সত্যি তুমি আসলে ম্যাজিশিয়ান, ওই দাদা ঠাকুরের কথার মতো। তাই তুমি বলতে পারো 1 + 1 = 11। তাই তো, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। কেউ চোখের জল মোছান, কেউ কেউ চোখের জল ঘোচান, তুমি সেই অরণ্য যে আমার সমস্ত অসুখ ঘুচিয়ে দিয়ে আনন্দের হাটে ঠেলে দিয়েছো। নমস্কার। বাহ, অসাধারণ অসাধারণ। মানে ধনঞ্জয়দার শালছড়ি ও সোনাঝুরি সংলাপের একটুখানি মিউট রাখলে ভালো হয়। হ্যাঁ, প্রত্যেকটি ভালো, কিন্তু কারো বোধহয় এখনো ডাকছে অমল মানে ভীষণ ভালো লাগে। অন্যতম একটা ও সোনাঝুরি সংলাপের মধ্যে ডাকছে অমল অন্যতম ভালো লাগা সবসময় জুড়ে থাকে। যতবার শুনি মনে হয় যেন শুনেই যায়। একটা অন্যরকম সময়ের মধ্যে আমরা পৌঁছে যাই, একটা ঘোর, একটা অনেকক্ষণ একটা সেই ঘোরের মধ্যে আমরা যেন বিরাজ করি। খুব ভালো লাগলো। আজকের পর্বের একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। কথার বাড়িকে ভালোবেসে যারা সংস্কৃতের বঙ্গদর্শনের নিয়মিত দর্শক শ্রোতা রূপে থাকেন তাদের জন্য আবারও বলে রাখি, আগামী 1 মে বুধবার মানবিকতার উদ্যোগে মহাজাতি সদন অ্যানেক্স সভাঘরে কথার বাড়ি প্রকাশনা থেকে ধনঞ্জয়দার কলমে 19 ও 20 শতকের 35 জন মহীয়সী নারীর আত্মকথনমূলক বই অন্তঃপুরে প্রথা ভাঙা মেয়েরা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে চলেছে। কারিগরি সহায়তা দেবস্মিতা রয়েছে, আমি বলবো স্ক্রিনে আরেকবার প্রচ্ছদটি দেখাবার জন্য। এবং সেই প্রসঙ্গে বলে রাখি, এই উজ্জ্বল মুহূর্তের আমরা দেখতে পাচ্ছি অন্তঃপুরে প্রথা ভাঙা মেয়েরা প্রচ্ছদ। 1 মে 2024 বুধবার 5:45 মহাজাতি সদন অ্যানেক্স সভাঘরে প্রকাশ হতে চলেছে মানবিকতার আয়োজনে। এবং সেই দিনে উজ্জ্বল উপস্থিতি যাদের রয়েছে আমরা দেখলাম, আগে বলেছি আরেকবারও বলি, উর্মিমালা বসু, প্রণতি ঠাকুর, রত্না মিত্র, দেবাশিস বসু, রাতুলা বসু, পার্থ বসু এবং অবশ্যই ধনঞ্জয় দা নিজে থাকবেন। এবং ওই দিন বইটি সংগ্রহ করার ক্ষেত্রে বিশেষ ছাড়ের সুবিধা রয়েছে। আমরা চাইবো আমরা সকলে যেন সেদিন সেখানে উপস্থিত থাকতে পারি, আমরা যারা কলকাতায় রয়েছি। সেটাই আরেকবার মনে করে রাখলাম। কথার বাড়ির পক্ষ থেকে দিশারিকে আবারও আন্তরিক শুভেচ্ছা। আগামী দিনে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে হই হই করে এগিয়ে চলুক দিশারি ফাউন্ডেশন। কথার বাড়ির সঙ্গে দিশারির বন্ধুতা আরো দৃঢ় হোক। সকলে খুব ভালো থাকুন। মানে যেসব দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকলেন সকলের প্রতি কথার বাড়ির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আর এত সময় ধরে প্রতিটি পর্বের মতো আজকেও কারিগরি সহায়তায় দিয়ে রয়েছে আমাদের বন্ধু দেবস্মিতা। আমরা একবার তাকে স্ক্রিনে ডেকে নেব। হ্যাঁ, দেবস্মিতাকে পেয়েছি। ও খুব ভালো লাগা থেকে
প্রতি সপ্তাহে সংস্কৃতি বঙ্গদর্শনকে এগিয়ে নিয়ে চলে পেছনে থেকে। হ্যাঁ, দেবস্মিতা বলো কিছু। নমস্কার, দীপায়ন দাস, শাশ্বতী দি এবং দিশারির সকল বন্ধুদের অনেক অনেক অভিবাদন জানাই। আজকে ভীষণ সুন্দর একটা সন্ধে আমরা কাটালাম, অনেক কিছু জানলাম এবং দিশারির কাজও আমরা দেখেছি, কলকাতার কাজ দেখেছি এবং দিশারির আয়োজনে কথার বাড়ি অনুষ্ঠানও করেছে থিয়েটারিক্সে। খুবই ভালো লাগার সেই সন্ধে এবং আজকেও আবার। আর এটা নিয়ে আগেই চিত্রিতাদি বলছিল যে 3 বার আমরা আপনাদের পেয়েছি, এটা অত্যন্ত ভালো লাগার। এবং আজ 23 পর্ব চলছে, সেই প্রত্যেকটা পর্বে আমাদের সকল দর্শক বন্ধু সমানভাবে আমাদের সঙ্গে রয়েছেন, এটাও আমাদের অত্যন্ত ভালো লাগার। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আবারও পরবর্তী পর্ব 24 নিয়ে 4 তারিখে দেখা হবে, 4 মে। সকলে আমাদের সঙ্গে থাকুন, খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। একদম, সকলে ভালো থাকুন। আবারও বলি, সুস্থ সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি। পয়লা মে আমরাও থাকবো মানসিকভাবে। বাহ, একদম একেবারে তাই। ঘুরবো ওই অ্যানেক্স ঘরে আমরাও থাকবো। অবশ্যই অবশ্যই, ভীষণ ভালো লাগে। অনেক শুভেচ্ছা। যখন বলছিল আমার তখন এটাই মনে হচ্ছিল, যারা দূরের বন্ধুরা রয়েছেন আমাদের সঙ্গে তারা মানসিকভাবে নিশ্চয়ই থাকবেন আমাদের কথার বাড়ির সঙ্গে, অ্যানেক্স হলে মানবিকতার সঙ্গে, এবং অবশ্যই বইয়ের জন্যও হয়তো অপেক্ষায় থাকবেন সকলে। ভালো থাকুন সকলে। শুভরাত্রি। শুভরাত্রি।